আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? আপনার তো দেখাই পাওয়া যায় না। ওয়ালাইকুম আসসালাম। নাটক করো না আরিয়ান। কি আবার নাটক করলাম? বিয়ানকে সালাম দিলাম, সেটাও কি অপরাধ? মোটেও অপরাধ না, কিন্তু তুমি তো নাটকবাজ। নাটক না করলে পেটের ভাত হজম হয় না। অত বড় মিথ্যা অপবাদ দিতে পারলেন আপনি বিয়ান। ইস, কতক্ষণ ধরে অপেক্ষা করছি বিয়ান আসবে, তার সাথে গল্প করব। এখন তো দেখি বিয়ানের মেজাজ হট। আরিয়ান খুব খারাপ হবে বলে দিলাম। সব সময় তো বলেন খারাপ হবে, একবার তো ভালো কিছু বলে দেখেন। আমি বলতেই পারি সেটা তোমার হজম হবে না। উগরে বের করে দিব। বলে তো দেখেন একবার, উগরে দেই নাকি গিলে ফেলি। ওদের দুজনের কথার মাঝেই আরিয়ানের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জলজল করছে রিমা নামটা। আরিয়ানের মুখে হাসি ফুটে উঠল। এদিকে নীলা তীক্ষ্ণ চোখে তাকিয়ে সবটাই পর্যবেক্ষণ করলো। দাঁতে দাঁত চেপে বাড়ির দিকে হাঁটা শুরু করলো সে। আরিয়ান ডেকে বলল, আরে বিয়ান কই যান? কারো কাছে থার্ড পার্সন হয়ে থাকার জন্য নীলার জন্ম হয়নি। আরিয়ান ভ্যাবাচাকা খেয়ে গেল। বাবারই কি এমন বললো সে? রাগার মতো তো তেমন কিছুই বলে নাই, তাহলে রাগলো কেন? আরিয়ান ফোন রিসিভ করে চলে গেল বাইরে তার গার্লফ্রেন্ড রিমার সাথে কথা বলতে। নীলার ভাবি আরিয়ানের বোন নীলাকে বলল, নীলা, তুমি ফ্রেশ হয়ে নাও, খাবার দিব। ভাবি ব্যস্ত হওয়ার কিছুই নেই, আমি তো পালিয়ে যাচ্ছি না। আস্তে ধীরে খাই। আন্টি কই? মা রান্না করছে। নীলা ধীর পায়ে রান্নাঘরের দিকে হেঁটে গেল। রান্নাঘরে জুড়ে ভেসে আসছে গরম মশলার গন্ধ। চুলায় বসানো হাঁড়িতে কাঠের খুন্তি নেড়ে দিচ্ছেন আরিয়ানের মা। মুখে শান্ত হাসি, চোখে অদ্ভুত এক প্রশান্তি। আন্টি আপনি নিজে রান্না করছেন কেন? কাজের লোক তো আছে। আহারে, কাজের লোকের হাতে কি আর নিজের হাতের স্বাদ হয়? তাছাড়া আজ মনটা একটু ভালো, তাই। মন ভালো থাকার কারণ নিশ্চয়ই আপনার ছেলে। আরিয়ান যেমন দুষ্ট তেমনই ভালো, বাইরে থেকে বোঝা যায় না। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। চুলার আগুনের দিকে তাকিয়ে থাকলো। চোখে জমে আছে অন্য ভাবনা। আন্টি, কিছু মানুষ আছে যারা সব সময় মজা আর হাসির আড়ালে সিরিয়াস বিষয়গুলো ঢেকে রাখে। তুমি আরিয়ানকে ঠিক যেভাবে দেখেছো সে ঠিক তেমন না, এই কথাটা বলতে চাইছো, তাই তো? নীলা উত্তর দিল না, শুধু হালকা নিঃশ্বাস ফেলো। এইদিকে বাড়ির বাইরের বারান্দায় দাঁড়িয়ে আরিয়ান ফোনে কথা বলছে। গলা স্বরটা অস্বাভাবিক রকম নরম। আরে রিমা, তুমি না থাকলে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। তাই নাকি? অথচ তুমি তো বাড়িতে গিয়ে একদম গায়েব। বেয়ান আছে তো, মানে নীলা আপু। উফ, একদম ড্রাগন। ওকে তুমি ভয় পাও নাকি? ভয়? আমি আমি তো সাহসী পুরুষ। সাহসী পুরুষ ফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার নামে ড্রাগন ডাকছে? আরিয়ান চমকে ঘুরে দাঁড়ালো। ফোন প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। অনেক ভয় পেয়েছে বেচারা। বেয়ান, আপনি কখন এলেন? এই বাড়িটা কি তোমার একার, নাকি ঢোকার আগে অনুমতি নিতে হয়? আরিয়ান তাড়াতাড়ি ফোন কেটে দিল, জানি এখন কথা বলতে দেখলে আবার ঝগড়া শুরু করবে। না মানে, ওই রিমা কল দিয়েছিল। আমি জানতে চাইনি কে কল দিয়েছিল, আমি জানতে চেয়েছি আমাকে ড্রাগন বলা হলো কেন। মজা করছিলাম বেয়ান, আপনি তো জানেন আমি এমনই। সমস্যা এখানেই আরিয়ান, তুমি সব কিছুকেই মজা মনে করো। নীলার চোখে রাগ, কিন্তু তার আড়ালে লুকানো আছে গভীর এক অস্বস্তি। সে নিজেও জানে না কেন ফোনে স্ক্রিনে রিমা নামটা দেখে বুকের ভেতর অদ্ভুত একটা খচখচ করে উঠল। সবাই হাত ধুয়ে এসো, খাবার তৈরি। নীলা আরিয়ান দুজনেই একসাথে রান্নাঘরের দিকে হাঁটলো। তবে মাঝখানে অদৃশ্য একটা দেওয়াল। খাবার টেবিলে ধীরে ধীরে সবাই বসলো। বড় গোল টেবিলটা যেন আজ একটু বেশি ভরাট। খাবারে নয় কথাই, সাদা ভাতের সাথে গরম ডাল, ভাজি, মাছের ঝোল আর মায়ের হাতের স্পেশাল মাংস। নীলার সামনে প্লেট দেওয়া হলো, সে খাচ্ছে ধীরে সুস্থে, চোখ নামানো। আরিয়ানের মা নরম গলায় বলেন, নীলামা, তোমার পড়াশোনা কেমন চলছে বলো তো? ভালো আন্টি, আলহামদুলিল্লাহ। তা বিয়ে নিয়ে কোনো ভাবনা আছে নাকি? দেরিতে করার ইচ্ছে? টেবিলে হালকা নীরবতা নেমে এলো। আনিকা খাওয়ার মাঝে চোখ তুলে তাকালো। আরিয়ান ভাত মুখে তুলেই থমকে গেল। নীলা একদম স্বাভাবিক মুখে বলল, না আন্টি, দেরি করার ইচ্ছে নেই। বাড়ি থেকে যদি ভালো ছেলে পাই অবশ্যই করব। এই তো মা, ভালো ছেলে পেলে বলো। নীলার মতো মেয়ের জন্য তো অনেকেই লাইনে দাঁড়িয়ে যাবে। আপু ঠিকই বলেছ, নীলা আপু কিন্তু একদম পারফেক্ট সিনিয়র বউ টাইপ। খাওয়া দাওয়ার সময় কথা কম বলাই ভালো। আরিয়ানের বোন চুপসে গেল। আরিয়ানের মা স্নেহ ভরা গলেই বললেন, নীলামা খুব সুন্দরী, আবার গুণীয়। আল্লাহ চাইলে খুব ভালো ছেলে পাবে। দোয়া করবেন আন্টি। এই কথাগুলোর মাঝেই আরিয়ান চুপচাপ সব শুনছিল। চোখটা একবার নীলার দিকে গেল, একবার প্লেটের দিকে। বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে উঠল, যেটা নাম সে নিজেও দিতে পারছে না। আরিয়ান হালকা হেসে বলল, বেয়ান ভালো ছেলে বলতে কেমন টাইপ? তোমার মতো না। টেবিলে হালকা হাসি রোল উঠল। আরিয়ানের মুখটা একটু চুপসে গেল। তাই নাকি? আমি তো খুব ভালো ছেলে।
ভালো ছেলের সংজ্ঞায় নাটকবাজ থাকা বাধ্যতামূলক না। আহা, তোদের এই ঝগড়াই বাড়ির প্রাণ। নীলা আর কিছু বলল না, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য একটা অদ্ভুত ছায়া ভেসে উঠল। সে জানে না কেন ভালো ছেলে কথাটা শুনলেই তো তার মাথার ভেতর অকারণে একজনের মুখ ভেসে উঠছে, যে মুখটা সে মানতে চায় না। খাবার শেষ, টেবিল গোছানো হচ্ছে। আনিকা আর নীলা ড্রয়িং রুমের একপাশে বসে গল্পে মেতে উঠেছে। নীলার মুখে এতক্ষণ পর একটা হালকা হাসি, যেটা খুব কম মানুষই দেখতে পায়। তুমি আগের চেয়ে আরো গম্ভীর হয়ে গেছো নীলা। গম্ভীর না হলে এই দুনিয়ায় টিকে থাকা যায় ভাবি? সবকিছু এত সিরিয়াস নিলে চলবে? মাঝে মাঝে হেসেও তো বাঁচতে হয়। নীলা হালকা হাসলো, কিন্তু চোখে সে চিরচেনা করা ভাব। ঠিক তখনই দরজার পাশ থেকে ভেসে এলো একটা পরিচিত গলা। ওহো, গল্প হচ্ছে আর আমাকে বাদে? এটা তো অন্যায়। না, যাও। নাটকবাজ কাউকে কাছে রাখি না। এই দেখেন বেয়ান, আমি নাটকবাজ কই? আমি কখন নাটক করি? তুমি কথা বললেই নাটক শুরু হয়ে যায়। আরে নীলা বসুক না, এমনিতে তো সারাদিন ঝগড়া করো। ঝগড়া করি না, সত্যি বলি। এই যে দেখলেন, আপনি খালি ভুল বোঝেন বেয়ান। আমি তো একদম নিষ্পাপ। নিষ্পাপ মানুষ নিজের মুখে নিজেকে নিষ্পাপ বলে না। তাহলে কিভাবে প্রমাণ দিব? চুপ করো। এটা তো আমার পক্ষে অসম্ভব। তোমরা দুজন থাকলে বাড়িটা একদম নাট্যমঞ্চ হয়ে যায়। ভাবি, ওকে উস্কাবেন না। আমি উস্কানি খাই না, আমি তো এমনিতেই আগুন। হ্যাঁ আগুন, নিজেই জ্বলো, অন্য কেউ পোড়াও। বেয়ান, আপনি আমাকে এত ভয়ঙ্কর ভাবেন কেন? কারণ আমি মানুষ চিনতে ভুল করি না। এই কথাটাই আরিয়ানের মুখের হাসিটুকু একটু শুকিয়ে গেল, কিন্তু সে হার মানার ছেলে না। আরিয়ান আবার ন্যাকামি করে বলে, তাইলে আমাকে আরেকবার চিনে দেখেন, হয়তো ভুল চিনেছেন। আমার সময় নেই। সময় আমি বের করে নেব। কি বললে? বললাম চা খেতে ইচ্ছে করছে। আল্লাহ, তোমার এই দুষ্টু বুদ্ধি একদিন তোমাকে মারবে। কেউ মারলে মন্দ লাগবে না, যদি সে রাগী সিনিয়র হয়। আর একটা কথা বললে দাঁত ভেঙে দিব। এই রাগটাই তো আপনাকে আলাদা করে। নীলা চলে গেল, কিন্তু ঘরে রয়ে গেল তার রাগের গন্ধ আর আরিয়ানের চোখে একরাশ কৌতূহল। সে বুঝতে পারছে এই রাগই নীলার পেছনে লুকিয়ে আছে অনেক না বলা কথা। নীলার রুমে এসে বিছানার এক কোণে বসে পড়ল। জানালার পর্দা অর্ধেক টানা, বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে কমে হয়ে আসছে। বুকের ভেতরটা অদ্ভুত রকম ভারী লাগছে তার। কেন রাগ লাগছে সে নিজেও ঠিক জানে না, শুধু মনে হচ্ছে এই রাগের উৎসটা একটা নির্দিষ্ট মানুষ। নীলা নিজে নিজে বিড়বিড় করলো, অসহ্য, একদম অসহ্য। বেয়ান, এত রাগেন কেন? বের হও, এক্ষুনি যাও চোখের সামনে থেকে। আরে রাগ কমানোর জন্যই তো আসলাম। আসুন না, একটু আদর করে দেই, রাগটা উধাও হয়ে যাবে। তুমি একদম বেয়াদব হয়ে গেছো, এক্ষুনি বের হও। আহা, একটা কিছু তো করি নাই এখনো, এত রাগেন কেন? চুপ। আর একটা শব্দ বললে ভালো হবে না। ভালো তো হবেই, আপনি হাসলেই ভালো। তার কথা শেষ হওয়ার আগে নীলা বিছানা থেকে একটা বালিশ তুলে সজোরে ছুঁড়ে মারল। বালিশটা গিয়ে সোজা আরিয়ানের মুখে পড়ল। উফ, এইটা আবার কোন লেভেলের আক্রমণ? এটা ওয়ার্নিং, পরেরটা কিন্তু বালিশে শেষ হবে না। মানে আরেকটা পাবো? তাহলে তো আমি এখানেই থাকি। তোমার এই হাসিটাই আমার রাগের কারণ। তাহলে রাগের কারণটা আমাকে বলুন, আমি ঠিক করে দেব। সবকিছু ঠিক করার দায়িত্ব তোমার না। কিন্তু রাগটা তো আমার ওপরই ঝাড়ছেন। কারণ তুমি সহজ টার্গেট। তাইলে টার্গেট হতে আমার আপত্তি নাই। বের হও। যাই, তবে মনে রাখবেন, রাগের পেছনে আমি লুকিয়ে থাকলে দোষ আপনারই। দরজা বন্ধ হলো। নীলা ধপ করে বিছানায় বসে পড়ল। বুকের ভেতর ধুকপুক করছে। রাগটা এখনো আছে, কিন্তু তার সাথে অদ্ভুত একটা স্বস্তিও। আর দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা আরিয়ান হালকা হেসে ভাবল, এই রাগে নীলাকে সামলানো সহজ না, কিন্তু অসম্ভবও না। রাত অনেকটা গভীর, বাড়ির সবাই খেয়ে যে যার রুমে চলে গেছে। আকাশে আধোখানা চাঁদ হালকা বাতাসে বেলকনির পর্দা তুলছে। আরিয়ান নিজের রুমের বেলকনিতে এসে দাঁড়ালো। এক হাতে ফোন, অন্য হাতে রেলিং ধরে আছে। চোখে সেই চেনা দুষ্টু ঝিলিক। ফোনের ওপাশে রিমা। জান, আজ সারাদিন তোমাকে খুব মিস করেছি। সেটা তো প্রতিদিনই বলো। কিন্তু আজ আলাদা, জানো তো কতদিন তোমার ঠোঁটের স্বাদ নেই না। ঠিক সেই সময় পাশের বেলকনির দরজাটা খুললো। নীলা নিজের রুমের বেলকনিতে এসে দাঁড়ালো। রাতের বাতাসে মাথাটা একটু ঠান্ডা করতে চেয়েছিল, কিন্তু কানে আসা কথাগুলো শুনে তার ভ্রু দুটো এক মুহূর্তেই কুঁচকে গেল। নীলা মনে মনে বলে, বদমাস কোথাকার, প্রেম করেই এসব করে, একদম লুচ্চা। আরিয়ান চোখের কোণ দিয়ে নীলার উপস্থিতি টের পেল। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে আরো ইচ্ছে করে গলার স্বর নরম করলো। জান, সামনে পেলে কিন্তু আর ছাড়তাম না, খুব আদর করতাম। এইসব কথা হঠাৎ হঠাৎ বলো কেন? কারণ মন চাইছে।
নীলার বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠল। সে মুখ ফিরিয়ে নিল, কিন্তু কান বন্ধ করা সম্ভব না। নীলা মনে মনে দাঁত চেপে। নির্লজ্জ, এই বাড়িতে দাঁড়িয়ে এইসব কথা। জান, তোমার ঠোঁট দুটো খুব নরম, এগুলো মনে আছে? এই কথাই নীলা ধৈর্যের বাঁধ ভাঙার জোগাড়। সে হঠাৎ করে কড়া গলায় বলে উঠল। রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে এসব নোংরা কথা বলতে লজ্জা করে না? ও বিয়ান, আপনি এখনো জেগে? পুরো বাড়ি জেগে যাবে তোমার এসব কথায়। আমি তো শুধু কথা বলছি, এতে সমস্যা কোথায়? সমস্যা তোমার মুখে। এই মুখটাই তো কারো কারো রাগের কারণ। আর একটা মিনিট দাঁড়ালে কিন্তু ফোনটা ছিনিয়ে নিয়ে ভেঙে দেব। জান, পরে কথা বলছি। ফোন কেটে এসে নীলার দিকে ঘুরে দাঁড়ালো, তারপর মিষ্টি হেসে বলল। কি যে করেন বিয়ান, প্রেম করাও কি এখন অপরাধ? অপরাধ না, কিন্তু চরিত্রটা একটু ঠিক রাখো। চরিত্র তো ঠিকই আছে, শুধু আপনি বুঝতে চান না। নীলার কথা না পারিয়ে ভেতরে চলে গেল। বেলকনি দরজা বন্ধ হওয়ার শব্দটা বেশ জোরে। আরিয়ান কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে রইল, চোখে এখনো হাসি, কিন্তু তার ভেতরে অন্য এক অনুভূতি ধীরে ধীরে জমছে। এই রাগী নীলাকে রাগানোটা যেমন মজা, তেমনি তার প্রতিক্রিয়াগুলো অদ্ভুতভাবে মনে দাগ কাটছে। আর নীলা রুমে ঢুকে দরজা লাগিয়ে বুকের ভেতর ধুকপুক করা হৃদয়টা সামলাতে চেষ্টা করলো। নিজের অজান্তে সে ফিসফিস করে বলল। অসহ্য একটা। রুমে আলো নিভিয়ে নীলা বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু চোখে ঘুম নেই, বুকের ভেতরটা এখনো অস্থির। ঠিক তখনই ফোনটা কেঁপে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো আরিয়ান। নীলা ভুরকুচকে ফোনটা খুললো। আরিয়ানের মেসেজ। বিয়ান, রাগ করছেন নাকি এখনো? তুমি ঘুমাও, আমার সাথে কথা বলার দরকার নেই। এই রাগটা যদি একটু আদরে গলিয়ে দেই, এই কিসটা যদি আপনার ঠোঁটে করি, দেখবেন কেমন ফিলিং হবে। নীলার চোখ বড় হয়ে গেল, মুহূর্তে রক্ত মাথায় উঠে এলো। নীলার রাগে সারা শরীর কাঁপতে শুরু করলো। আসো আমার সাথে, বেয়াদবি করলে খুন করব, সাবধান। বেয়াদবি কই করলাম বিয়ান, আদর তো সবাই করে। সবাই করে মানে? তুমি করতেই পারো, এই যুক্তি কোথা থেকে আসলো? কারণ আপনি রাগ করলে আরো সুন্দর লাগে। তুমি একদম নির্লজ্জ। কাল থেকে আমার সামনে আসবে না। সামনে না আসলে রাগটা দেখবো কিভাবে? নীলা বিরক্ত হয়ে ফোনটা উল্টে রাখতে যাবে, ঠিক তখনই শেষ মেসেজটা এলো। রাগী সিনিয়রদের একটা দুষ্টু জুনিয়র থাকা ভালো, না হলে জীবন পাঞ্চে হয়ে যায়। নীলা ফোনটা বালিশের নিচে চাপা দিল, ঠোঁট শক্ত করে চেপে ধরল। রাগ আছে, অপমানও আছে, কিন্তু তার সাথে কোথা থেকে যেন একটা অস্বস্তিকর কাঁপুনিও। নীলা নিজে নিজে বিড়বিড় করে। একদম অসহ্য ছেলে, মাথা নষ্ট করে দেবে। আর অন্যদিকে নিজের রুমে শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আরিয়ান মুচকি হেসে ফেলল। আরিয়ান মনে মনে ভাবে, রাগ যত বাড়ে টানও তত গভীর হয়। রাতে নীরবতায় মেসেজের শব্দ থেমে গেল। দুইটা হৃদয়ের অদ্ভুত যুদ্ধ কিন্তু চলতেই থাকলো। সকালের আলো ধীরে ধীরে ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। জানালার ফাঁক দিয়ে রোদের চিকচিকানি। নীলা ড্রয়িং রুমের সোফায় বসে আছে, পাশে আনিকা, এক হাতে পেটের উপর, অন্য হাতে পানির গ্লাস। 8 মাসের গর্ভ নিয়ে চলাফেরা এখন বেশ কষ্টকর। নীলা একটু চিন্তিত গলায় বলল। ভাবি, তুমি বাড়ি যাবে কবে? কেন আমাকে নিয়ে এত টেনশন? একা ভালো লাগে না আমার, তুমি থাকলে ঘরটা একটু শান্ত লাগে। বাবু হয়ে গেলে কিছুদিন পরেই যাব। এখন তো ডাক্তার বারবার আসতে যেতে মানা করেছে। হ্যাঁ, ঠিকই বলেছে, এখন তোমাকে বেশি সাবধানে থাকতে হবে। আনিকা উঠতে চাইলে নীলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তুমি ওঠো না, কি লাগবে বলো, আমি এনে দেই। আমার ইয়ারফোনটা আরিয়ানের কাছে মনে হয়, একটু এনে দাও তো। আচ্ছা তুমি বসো, বেশি নড়াচড়া করো না। নীলা ধীর পায়ে করিডোর পেরিয়ে আরিয়ানের রুমের দিকে গেল। দরজাটা আধো খোলা, ভিতরে ঢুকতে চোখ পড়ল আরিয়ান গভীর ঘুমিয়ে। এক হাত মাথার নিচে, অন্য হাত বিছানার পাশে ঝুলে আছে, মুখটা ঘুমের মধ্যে অস্বাভাবিক শান্ত। নীলা দরজার সামনে দাঁড়িয়ে গেল। এই প্রথম সে আরিয়ানকে এত নিরীহ লাগছে। নীলা মনে মনে বলল, ঘুমালে তো নাটকবাজরা চুপচাপই থাকে। তার চোখ পড়ে বেড সাইড টেবিলের উপর রাখা ইয়ারফোনটার দিকে। ধীরে পা ফেলে এগোতে গিয়ে হঠাৎ আরিয়ান নড়ে চড়ে উঠল। নীলা থমকে গেল, শ্বাসটাও যেন আটকে রইল। আরিয়ান আধো ঘুমে বিড়বিড় করে। বিয়ান, রাগ কইরেন না। এই ছেলের স্বপ্নেও কি আমার নাম বলে? আরিয়ান আবার ঘুমের ভেতর ডুবে গেল। নীলা ধীরে ধীরে ইয়ারফোনটা তুলে নিল। একবার আরিয়ানের মুখের দিকে তাকালো। মনে হলো এই ছেলেটাকে রাগ করা যত সহজ, উপেক্ষা করা তত কঠিন। নীলা নিঃশব্দে রুম থেকে বেরিয়ে দরজাটা আলতো করে লাগিয়ে দিল। ঘুম ভেঙে চোখ কসলাতে কসলাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো আরিয়ান। চুল এলোমেলো, মুখে সেই চেনা নেকা ভাব। হঠাৎ চোখ পড়ল আনিকা বসে আছে। আপু, আমার ইয়ারফোন কোথায়? দরকার ছিল তাই এনেছিলাম, দেখো নীলার কাছেই আছে। ওই এনেছিল তোমার রুম থেকে। ও তাই নাকি? আনিকা কিছু বলার আগেই আরিয়ান হনহন করে নীলার রুমের দিকে হাঁটা দিল। নীলা তখন নিজের রুমে আলমারি গোছাচ্ছে। হঠাৎ দরজার সামনে ছায়া পড়তে ঘুরে তাকালো। আরিয়ান দরজায় হেলান দিয়ে কৃত্রিম কষ্টের গলায় বলল, ছি বিয়ান ছি,
কি হয়েছে? এইভাবে কথা বলছো কেন? আমি ভাবতেই পারিনি আপনি এমন করবেন। আমার ঘুমের সুযোগ নিয়ে রুমে ঢুকে আমার ইজ্জত হরণ করলেন। কি যাতা বলছো তুমি? ঠিকই বলছি, আমার গায়ে তখন শার্টও ছিল না, আপনি সব দেখে ফেললেন। একদম মুখ সামলে কথা বলবে। আমি ভাবির জন্য ইয়ারফোন আনতে গিয়েছিলাম, আর তুমি? মানে আপনি অস্বীকার করছেন না যে দেখেছেন? এই বেয়াদব, একদম অসভ্য। বের হও আমার রুম থেকে। দেখলেন অপরাধীর মতো রিয়াকশন। আর 1 সেকেন্ড থাকলে ভালো হবে না। আরিয়ান দরজার দিকে যেতে যেতে নাটকীয় গলায় বলল, ঠিক আছে, কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে আমার ইজ্জত লুট হয়েছে। যাও এখান থেকে, মাথা নষ্ট ছেলে। দরজা বন্ধ হয়ে গেল। নীলা বিছানায় বসে হাঁপাচ্ছে, রাগে মুখ লাল। নিজের অজান্তে বিড়বিড় করে উঠল। এই ছেলেটা একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আর অন্যদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আরিয়ান হাসি চেপে রাখতে পারছে না। আরিয়ান মনে মনে বলল, রাগাতে পারলে দিনটা সার্থক। সকালে নরম রোদ ডাইনিং টেবিলের উপর পড়ছে। সবাই খেতে বসেছে। টেবিলে গরম ভাত, ডাল, ভাজি আর ডিম ভাজা। আনিকা এক পাশে বসে মুখে শান্ত হাসি। আরিয়ানের মা টুকটাক গল্প করছেন। ঘরের পরিবেশটা একদম স্বাভাবিক, শুধু নীলার ভেতরটা ছাড়া। নীলা চুপচাপ খাচ্ছে, চোখ নামানো। আরিয়ান তার ঠিক পাশে বসে আছে, মুখে একরাশ নিরীহ ভাব, যেটা যে কতটা ভয়ে নীলা ভালো করে জানে। হঠাৎ টেবিলের নিচে আরিয়ানের পা আস্তে করে স্লাইড করে নীলার পায়ের কাছে চলে গেল। নীলা চমকে উঠে চোখ তুলে তাকালো। আরিয়ান মুখে কিছু না বলেই নিরীহ ভঙ্গিতে ভাত খেতে লাগলো, যেন কিছুই হয়নি। নীলা দাঁত চেপে রাখলো। সবার সামনে কিছু বলা যাবে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। আনিকা হাসতে হাসতে বলল, আজকের ভাজিটা বেশ ভালো হয়েছে না? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এই ফাঁকে আবার আরিয়ানের পা একটু নড়ে হালকা করে নীলার পা ছুঁয়ে গেল। নীলার হাত কাঁপলো, সে কড়া চোখে তাকালো। নীলা একদম গলা নামিয়ে বলল, একদম থামো। আরিয়ান চোখ নামিয়ে ভাত মুখে দিল, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আরিয়ান নরম গলায় টেবিলের উপর একদম স্বাভাবিকভাবে বলল, বিয়ান, লবণটা একটু দেবেন? পা সরাও। আমি তো কিছুই করছি না। ঠিক তখনই আবার পা স্লাইড। নীলার চোখে এবার আগুন জ্বলে উঠল, কিন্তু চারপাশে সবাই সে শুধু ঠান্ডা গলায় বলল, ভাত খাও। জি ম্যাডাম। আনিকা সবকিছু লক্ষ্য করছে, কিন্তু কিছু বলছে না, শুধু মুচকি হাসছে। খাবার টেবিলে গল্প চলতে থাকে, কেউ বাবুর কথা বলছে, কেউ বাজারের কথা, কিন্তু টেবিলের নিচে নীরবে চলতে থাকে আরেক যুদ্ধ। নীলা শেষমেশ ভাত নামিয়ে উঠে দাঁড়ায়। আমি উঠছি। এত তাড়াতাড়ি? ঠিক মতো তো খেলেন না। তোমার জন্যই হজম হচ্ছে না। নীলা চলে যায়। আরিয়ান চেয়ারে হেলান দিয়ে হালকা হাসে। নীলার আগে রুমে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে। আয়নার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নেই। বুকের ভেতরটা এখনো গরম। খাবার টেবিলে সেই দুষ্টু ছোঁয়ায় স্মৃতি যেন পিছু ছাড়ছে না। ঠিক তখনই দরজায় হালকা নক। কি বিয়ান, না খেয়ে চলে এলেন কেন? তুমি কেন এসেছো আমার রুমে? বেয়াদবি করছো কেন? আমি তো শুধু খোঁজ নিতে এলাম। দেখলাম তো একটু ছোঁয়াতে আপনার খাওয়া বন্ধ হয়ে গেল। কি বলছো তুমি? এই যে এতটুকু ছোঁয়াও যদি হজম না হয়, তাহলে ভবিষ্যতে মানুষজনের ভিড়ে চলবেন কিভাবে? ভবিষ্যতের কথা ভাবার দরকার নেই, এখনই বের হও। আমি তো ভাবছিলাম আপনি এত শক্ত কেন? জীবন তো একটু সহজভাবে নিলেই ভালো। আরিয়ান, সীমা বোঝো। আমার ধৈর্যের পরীক্ষা করো না। আমি তো সীমাই বোঝার চেষ্টা করছি। আপনি যেখানে দেয়াল তুলেছেন সেখানেই তো প্রশ্ন জাগে। এই রুম থেকে এক্ষুনি বের হও, নইলে আমি চিৎকার করব। আচ্ছা যাচ্ছি, তবে একটাই কথা, রাগ করে নিজেকে কষ্ট দেবেন না। যাও। দরজাটা বন্ধ হতে নীলা বিছানায় ধারে বসে পড়ল। রাগ এখনো আছে, কিন্তু তার সাথে একটা অস্বস্তিকর আলোড়নও। আর করিডোরে হাঁটতে হাঁটতে আরিয়ান নিজের মনে মুচকি হাসলো। আরিয়ান মনে মনে ভাবে, রাগের আড়লে যে দেওয়াল ওটার ওপাশে পৌঁছানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিকেলের রোদটা নরম হয়ে এসেছে। ছাদের এক কোণে পাটি পেতে বসেছে আনিকা আর নীলা। আকাশে নীলচে আলো, হালকা বাতাসে নীলার ওড়না উঠছে। আনিকা পিঠে হেলান দিয়ে বসে এক হাত পেটের ওপর হাত রেখে ধীরে ধীরে কথা বলছে। সাথে বসলে মনটা হালকা হয়ে যায় না? হ্যাঁ ভাবি, এখানে বসলে মাথার ভেতরের শব্দগুলো একটু চুপ করে। তুমি সবসময় এত শক্ত থাকো কেন নীলা? এই যে ছাদে আড্ডা, আর আমাকে ডাকলেন না? হাতে ট্রে, 3 কাপ ধোয়া ওঠা চা। আরিয়ান হাসি মুখে কাছে এসে বলল, আপু, তোমার জন্য আদা চা, আর বিয়ানের জন্য স্পেশাল। তোমার চা তুমি খাও। এভাবে বললে তো হবে না, আপনাকে খেতেই হবে। আরে নীলা, খেয়ে দেখো না, নিজে বানিয়েছে তো। নীলা বিরক্ত মুখে 1 কাপ তুলে নিল। এক চুমুকে অনিচ্ছা সত্ত্বেও বলল, খারাপ না। আরিয়ানের চোখে দুষ্ট ঝিলিক। সে একটু ঝুঁকে আস্তে করে এমন ভাবে বলল যেন শুধু নীলাই শোনে। ভালো তো লাগবেই, কারণ এতে আমার ঠোঁটের ছোঁয়া আছে। এই একটা বাক্যে যেন ছাদে আগুন লেগে গেল। নীলা চোখ বড় বড় করে তাকালো, মুখ লাল, রাগে কাপটা নামিয়ে রাখলো।
এসব নোংরা কথা বন্ধ করো। কি হলো? এমন করে চা নামালে কেন? কিছু না ভাবি, চা গরম। আমি তো কিছুই বলিনি। নীলা চোখ রাঙিয়ে তাকালো। চোখের ভাষা স্পষ্ট, আর এক শব্দ বলে খুন করব। আরিয়ান মুচকি হেসে নিজের কাপটা তুলে খেলো। আনিকা কিছু বুঝতে না পারলো, বাতাসে টান টান একটা অস্বস্তি টের পেল। আর নীলা তার বুকের ভেতর রাগের আগুন, কিন্তু সেই আগুনের নিচে কোথা থেকে যেন এক অদ্ভুত কাঁপুনিও জন্ম নিচ্ছে। নীলা মনে মনে বলে, এই ছেলেটা একদিন আমার ধৈর্য শেষ করে দেবে। রাগটা যত বাড়ে আমার জয় তত কাছে আসে। বিকেলে ছাদের চায়ের কাপে ধোয়া মিলিয়ে গেলেও দুজনের মাঝে জমে থাকলো নিভিতে না চাওয়া এক অদ্ভুত আগুন। ছাদের বাতাসটাও তখন নরম। বিকেলে রোদ গড়িয়ে পড়েছে চারপাশে, হালকা সোনালি আলোয় ছাদটা যেন একটু শান্ত, একটু ঘরোয়া। আনিকা চলে যাওয়ার পর মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। নীলা চেয়ারে পিঠে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। চোখে মুখে একটা জেদ করে ধরা নির্লিপ্ত ভাব, কিন্তু আরিয়ান ঠিকই বুঝতে পারছে এই নির্লিপ্ততার ভেতর কতটা অস্বস্তি জমে আছে। আরিয়ান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, গলায় সেই চিরচেনা দুষ্টু সুর। সব সময় পালাতে চান কেন বিয়ান? পালাবো কেন? তুমি কি বাঘ না ভাল্লুক? আরিয়ান হালকা এসে মাথা কাত করলো, চোখে মুখে এমন এক ভাব যেন ইচ্ছে করে নীলার রাগে ঘি ঢালছে। মনে হয় তার থেকেও ভয়ঙ্কর কিছু। ছোঁয়ার আগেই তো পালান। ভয়ঙ্কর তুমি না, তোমার মুখটাই ভয়ঙ্কর। এইসব আজে বাজে কথা বলার সাহস পাও কোথা থেকে? আরিয়ান ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়ালো, কণ্ঠটা একটু নিচু করলো, কিন্তু দুষ্টুমি কমলো না। সাহস পাই কারণ আপনি রেগে যান। আপনার রাগটা আলাদা। আমার রাগ নিয়ে গবেষণা করতে বলেছে কে? নিজের সীমা বুঝে কথা বলো আরিয়ান। আরিয়ান এক কদম এগোলো, খুব কাছে নয়, কিন্তু এতটাই যে নীলার বুকের ভেতরটা অকারণেই শক্ত হয়ে উঠল। সীমা বুঝি বলেই তো কথা বলি বিয়ান, না বুঝলে তো আরো এগোতাম। একদম চুপ। আর একবার এই ধরনের কথা বললে কিন্তু খুন করবেন। এই ডায়লগটা আজকে কয়বার শুনলাম জানেন? নীলা দাঁত কামড়ে ধরলো, কিছু বলবে, কিন্তু বলার আগেই আরিয়ান হালকে হেসে পিছিয়ে গেল। আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। আপনার রাগে বাড়ির তাপমাত্রা বেড়ে যায়, তুমি একটা অসহ্য মানুষ। কিন্তু আপনি তবুও আমাকে সহ্য করেন। নীলা তাকালো না, কিন্তু তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত টান পড়ল। রাগের না, অজান্তেই ধরা পড়া অস্বস্তির সে নিজেও বুঝলো না। ছাদের উপর আবার নীরবতা নামলো, কিন্তু সেই নীরবতার ভেতরও রয়ে গেল আরিয়ানের দুষ্টু উপস্থিতি আর নীলার অস্বীকার করা অস্থিরতা, যেটা সে যতই লুকাতে চাই ততই ধরা পড়ে যাচ্ছে। ছাদের নরম বিকেলটা হঠাৎ করে ভারী হয়ে উঠল। নীলা উঠে দাঁড়িয়ে চলে যেতে নিল, চোখে মুখে স্পষ্ট বিরক্তি, যেন আর এক সেকেন্ডও এখানে থাকতে চায় না। ঠিক তখনই আরিয়ান হঠাৎ তার হাতটা ধরে টান দিল। নীলা সামনে নেওয়ার আগে সে আরিয়ানের খুব কাছে এসে পড়ল। মুহূর্তের ভেতর দূরত্বটা শূন্য হয়ে গেল। আরিয়ান নীলার কাঁধের কাছে ঝুঁকে পড়ল, গলায় মুখ নামিয়ে হালকা করে চুমু দিল। নীলা চমকে উঠল। এই কি করছো তুমি? ঠিকই করছে, এত রাগ করেন কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ছাড়ো, কেউ দেখবে। দেখুক, তাতে কি হয়েছে? সে আবার এক ঝটকায় নীলার গালে ঠোঁট ছুঁয়ে দিল। এইটুকু সময় কিন্তু নীলার কাছে সেটা যেন আগুনের মতো। নীলার সব রাগ একসাথে বিস্ফোরিত হলো। তোমার শখ কত? সে জোরে আরিয়ানকে ধাক্কা দিল। আরিয়ান এক কদম পিছিয়ে গেল, আর সেই সুযোগে নীলা আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা নিচের দিকে ছুটে গেল। রুমের দরজাটা বন্ধ হওয়ার শব্দে ছাদে নীরবতা কেঁপে উঠল। আরিয়ান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, ঠোঁটে সেই দুষ্টু হাসি, চোখে অদ্ভুত এক তৃপ্তি। রাগ যতই করুন, পালালেই তো প্রমাণ হয় অনুভূতিটা আছে। ভেতরের রুমে নীলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল, বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধরপড় করছে। রাগে, লজ্জায় নাকি অস্বীকার করতে চাওয়া কোনো অজানা অনুভূতিতে। সে নিজেও ঠিক বুঝে উঠতে পারল না। একটাই কথা মনে ঘুরছে, এই মানুষটা ভয়ঙ্কর, আর তার থেকেও ভয়ঙ্কর নিজেরই অস্থিরতা। রাতের ঘুমের আগে নরম আলো রুমে ছড়িয়ে পড়েছে। নীলা ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে রুমের দিকে এলো, হালকা চুল খোলা, চোখে ক্লান্তি, মুখে কিছুটা শান্তি। রুমের দরজা ধীরে ধীরে খুলতে চোখে পড়লো আরিয়ান রুমে। নীলা ধীরে ধীরে ভেতরে ঢুকলো, ঠিক তখনই চোখ পড়লো দরজাটা বন্ধ। নীলা ভেতরে এসে বলল, আরিয়ানে কেমন ব্যবহার? সবাই দেখলে কি ভাববে? অন্য কিছু মনে করবে। কি আর মনে করবে? ভাববে আমরা রোম্যান্স করছি। তো ঠিকই তো ভাববে, আমরা তো এখন রোম্যান্সই করব। নীলা চোখ বড় করে তাকালো, রাগ আর লজ্জা একসাথে। নীলা রেগে গিয়ে বলল, কি যাতা বলছো? সব সময় এমনই বলো? কি যাতা বললাম? বিয়ান, বিয়ের সম্পর্ক তো খুব গভীর, এত রাগ করেন কেন? গভীর সম্পর্ক তোমার এই দুষ্টুমি ছাড়া আর কিছু বোঝায়? দুষ্টুমি তো সম্পর্কের মশলা, না হলে মজা কোথায়? আপনার রাগ যতই বাড়ুক, আমার ধৈর্য সেটা আরো পরীক্ষা করবে।
এইভাবে সাহস থাকলে আমি একদিন কঠিন রাগ দেখাবো, মনে রেখো। আমি সেই অপেক্ষায় থাকবো। রাগ যতই বাড়ুক, আমি মনে করি এটা আমাদের সম্পর্ককে আরো গভীর করবে। রুমের ভিতর বাতিটা মৃদু আলো ছড়াচ্ছে। নীলার বুক ধুকপুক করছে, রাগে, অস্বস্তিতে আর অজানা এক আশঙ্কা। সে শক্ত করে বলল, এখনই যাও, আর এক মুহূর্তও না। এত রাগ করলে কিভাবে চলে? একটু শান্ত হন। নীলা কিছু বলার আগেই আরিয়ান কাছে এসে খুব অল্প সময়ের জন্য হালকা করে ঠোঁটে চুমু খেলো। নীলা চোখ বড় বড় করে তাকালো, রসগোল্লার মতো গোল। নেশা করছো নাকি আরিয়ান? এসব কি বলছো, কি করছো? ঠিকই বলছি। আজকে আমি এখানেই থাকবো। একদম না, আর এক কদম এগোলে চিৎকার করব। করুণ চিৎকার, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার ভয়কে অসম্মান করি না। রুমে নীরবতা নেমে এলো। আরিয়ান এক পা পেছালো, দরজার দিকে তাকিয়ে বলল, আজকের জন্য এখানেই থামি বিয়ান। রাগটা রাখুন, আমি পরে আবার আসবো। নীলার নিঃশ্বাস ছাড়লো, চোখে এখনো রাগ, কিন্তু বুকের ভেতর কাঁপুনিটা ধীরে কমছে। মনে রেখো, আমার সীমা আছে। সেই সীমাটাই তো আপনাকে আলাদা করে তোলে। দরজাটা বন্ধ হলো। রুমে একা দাঁড়িয়ে রইল নীলা, রাগ, লজ্জা আর অস্বীকার করা অনুভূতির মাঝখানে। পরের দিন সকালটা নীলার জন্য অদ্ভুত ভারী লাগছিল। সারাটা রাত ঠিক মতো ঘুম হয়নি, চোখের নিচে ছায়া, মুখে চাপা অস্বস্তি। সে চুপচাপ অনেকের পাশে গিয়ে বসলো। ভাবি, আমি আজ বাড়ি যাব। এ কি কথা? একদিনও হলো না আর বাড়ি যাবে? না না, কিছুতেই না। বাড়ি যাওয়ার এখনো অনেক দেরি আছে। ভালো লাগছে না ভাবি, মনটা খুব ভারী। মন খারাপ তো সবারই হয়, তাই বলে পাঠিয়ে গেলে চলে? একটু বাইরে ঘুরে এলে দেখবে মনটা হালকা হয়ে যাবে। না ভাবি, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। একদম না, আজ তুমি ঘুরবে, এটাই ফাইনাল। ঘুরলে মন ভালো হয়, বিশ্বাস করো। কিন্তু ভাবি, কোনো কিন্তু না। আরিয়ানকে বলবো তোমাকে একটু বাইরে নিয়ে যাবে। হাওয়া বদলাবে, মনও বদলাবে। নীলার মুখে কিছু না বলেও ভেতরে ভেতরে অস্বস্তিতে ছটফট করতে লাগলো। তার মনটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে বাড়ির টান, আরেকদিকে অদ্ভুত পরিস্থিতি থেকে পালানোর ইচ্ছে। কিন্তু আনিকার চোখের আদর আর বিশ্বাসের কাছে নীলার আর জেদ চলে না। নীলা ধীরে বলে উঠল, দেখি ভাবি, যদি ভালো লাগে। এই তো, দেখবে মনটা ঠিক হয়ে যাবে। বিকেলে নরম রোদ্দুরের ওঠানে এসে পড়েছে। আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে জুতা পরছে। বাইরে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ। ঠিক তখনই পেছন থেকে আনিকার কণ্ঠ। এই আরিয়ান, শোনো তো। জি আপু। আনিকা নীলার দিকে একবার তাকিয়ে নরম গলায় বলল, নীলাকে একটু বাইরে ঘুরিয়ে আনো তো, আর মনটা ভালো নেই আজ। উনি কি আমার সাথে যাবেন নাকি? এই কথাটার সঙ্গে সঙ্গে নীলা চোখ তুলে তাকালো। চাউনিতে বিরক্তি, আবার অজান্তে একটু অস্বস্তিও। আরে যাবে না কেন? ঘুরে আসলে মন ভালো হবে। তুই নিয়ে যা। ভাবি, আমি কোনো না নেই, একটু ঘুরে আসা কোনো অপরাধ না। চলুন বিয়ান, আমি কিন্তু খুব ভদ্র ড্রাইভার আজ। বেশি কথা বলবে না, এই শর্তে যাব। আচ্ছা ম্যাডাম, আজ আমি একদম শান্ত। আনিকা সন্তুষ্ট হাসি হাসলো। তার চোখে শুধু দুজনে মন ভালো হওয়ার আশা। কিন্তু নীলার বুকের ভেতর অদ্ভুত একটা দুশ্চিন্তা। গাড়ি থেমে গেল শহরের এক সুন্দর পার্কের সামনে। চারপাশে সবুজ গাছ, রঙিন ফুল, বিকেলে নরম আলো, হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু শব্দ তুলছে। জায়গাটা দেখে বোঝা যায় মন ভালো করার জন্য এর চেয়ে ভালো জায়গা হয় না। নীলা গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। জায়গাটা সত্যি সুন্দর, কিন্তু মুখে সেটা প্রকাশ পেল না। আরিয়ান দুহাতে পকেটে ঢুকিয়ে হাসতে হাসতে বলল, কেমন লাগছে বিয়ান? প্রকৃতি, সবুজ, বিকেল, প্রেমের ফিলিং আসছে নাকি? বেশি বকবক না করে চলে যাও এখান থেকে। আমি এখানে আসতেই বলিনি। বাবা, আমার সাথে এসে আমাকেই দাঁড়াচ্ছেন? এটা তো একদম ঠিক না। তোমার এই নাটকই আমার মাথা খারাপ করে দেয়। নাটক না করলে আপনি হাসবেন কবে? দেখুন তো, আপনার মুখটা সারাক্ষণ এমন শক্ত করে রাখলে ভেঙে যাবে। আমার মুখ কেমন থাকবে সেটা আমার ব্যাপার, তুমি শুধু চুপ করে হাঁটো। নীলার গলায় রাগ থাকলেও তার চোখের কোণে অজান্তেই পার্কের সৌন্দর্য ধরা পড়ছে। আরিয়ান সেটা বুঝতে পেরেই একটু দুষ্টু স্বরে বলল, দেখুন, মনটা একটু হালকা হয়েছে, না মানলেও হয়েছে। নীলা তাকিয়ে থাকলো সামনের পথের দিকে, কিন্তু কিছু বলল না। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা আস্তে আস্তে যেন ওই সবুজ বিকেলের ভেতর অল্প অল্প করে গলে যেতে লাগলো। পার্কের পথ ধরে নীলা আর আরিয়ান পাশাপাশি হাঁটছে। চারপাশে সবুজ বিকেলের আলো নরম হয়ে এসেছে। নীলা চুপচাপ সামনে তাকিয়ে হাঁটছে, আর আরিয়ান মাঝে মাঝে কথা বলার সুযোগ খুঁজছে। হঠাৎই পেছন থেকে এক পরিচিত কণ্ঠ। জান, কথাটা শুনেই আরিয়ান থমকে গেল। কিছু বোঝার আগে রিমা এসে আরিয়ানের গলা জড়িয়ে ধরল। আচমকা স্পর্শে আরিয়ান হতভম্ব। নীলার চোখও বিস্ময়ে বড় হয়ে গেল। রিমা হাসি মুখে বলল, কই থাকো তুমি? কত ফোন দিলাম, পাওয়া যায় না কেন?
তোমার কাছেই তো আছি সোনা। এই কথাটা নীলার কানে যেন আগুনের মতো লাগলো। চোখের ভিতর জমে উঠল তীব্র রাগ। এই তো সেই নাটক যেটা সে সহ্য করতে পারে না। নীলা ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকলো। রিমা এবার নীলার দিকে তাকিয়ে কৌতূহলী ভঙ্গিতে বলল, ও আপনি কে? আমি কে সেটা জানার আপনার কি খুব দরকার? রিমা, উনি। থাক, পরিচয় দিতে হবে না। নীলা আর এক মুহূর্ত দাঁড়ালো না। তীব্র রাগ আর অপমানের অনুভূতি নিয়ে সে ঘুরে হেঁটে যেতে শুরু করলো। আরিয়ান পেছন থেকে ডাকলো, বেয়ান শোনেন তো। পার্কের পথ ধরে দ্রুত পা ফেলতে লাগলো সে। চোখের কোণে জমে থাকা রাগ আর অপমানের আগুন যেন তাকে পুড়িয়ে দিচ্ছে। আরিয়ান পেছন থেকে আবারও ডাকলো, বেয়ান শুনুন তো। নীলা শুনল না। কথা নয়, ব্যাখ্যা নয়, কিছুই না। সে শুধু রাগে চলে যেতে লাগলো। আরিয়ান একরাশ বিরক্তি আর দুশ্চিন্তা নিয়ে পেছনে থেকে তাকিয়ে রইল। তারপর রিমার দিকে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, তোমার সাথে পরে কথা বলবো রিমা। আমি এখন যাই, না হলে বাড়িতে গিয়ে সব বলে দিবে। কে উনি? এভাবে হঠাৎ রেগে চলে গেলেন কেন? আরে আমি যে রাগী বেয়ানের কথা বলেছিলাম না, উনি সেই। ও, সেই বেয়ান? মানে যাকে নিয়ে তুমি সব সময় অভিযোগ করো? হ্যাঁ, সেই ভয়ঙ্কর মানুষটাই রাগ করলে কারো কথা শোনে না। রিমা আর কিছু বলল না, কিন্তু তার চোখে সন্দেহের ছায়া স্পষ্ট। আরিয়ান দ্রুত পা বাড়ালো নীলার দিকে, কারণ সে জানে এই রাগটা যদি এখন না থামানো যায় তাহলে সামনে ঝড় অপেক্ষা করছে। রাগে রাগে হাঁটতে হাঁটতে নীলা পার্কের এক নির্জন পাশে এসে দাঁড়ালো। চারপাশে গাছপালা, মানুষের আনাগোনা নেই বলে চলে। বুকের ভেতর জমে থাকা ক্ষোভটা যেন পা টেনে টেনে নিয়ে এসেছে এখানে। হঠাৎ পেছন থেকে দ্রুত পায়ের শব্দ। আরিয়ান দৌড়ে এসে নীলার হাতটা ধরতেই নীলা ছট করে থেমে গেল। ছাড়ো আরিয়ান। আরিয়ান সঙ্গে সঙ্গে চারপাশে তাকালো, কেউ নেই। সে হাতটা ছেড়ে দিয়ে এক পা পেছালো। গলা নরম রাখার চেষ্টা করে বলল, ঠিক আছে, শান্ত হন, কথা বলি একটু। কথা বলার কিছুই নেই। এত রাখছেন কেন বলুন তো? জেলাস লাগছে নাকি? তুমি আমার কে যে জেলাস হব? আমি আপনার কে সেটা তো আপনারই ভালো জানার কথা। নীলা সরে যেতে নিল। আরিয়ান আর এগোলো না, শুধু কথাটাই আটকালো। দাঁড়ান, আপনার চোখে জেলাসি দেখা যাচ্ছে। এমন কেন হচ্ছে ম্যাডাম? এমন তো হওয়ার কথা না, তাই না? নীলা থেমে গেল। এক সেকেন্ডে নীরবতা, যেখানে রাগের আড়ালে লুকানো অস্বস্তি ধরা পড়ে গেল। নীলা ঠান্ডা গলায় বলল, তুমি ভুল দেখছো। আমি কাউকে নিয়ে কিছুই ফিল করি না। ভুল হলে সময় ঠিক করে দেবে, আজ না হোক কাল। নীলা আর কথা বাড়ালো না, চুপচাপ পথ বদলে হাঁটা শুরু করলো। আরিয়ান দাঁড়িয়ে রইল। তার চোখে তখনও একটাই প্রশ্ন ঘুরছে, এই রাগটা কি সত্যি রাগ নাকি অস্বীকার করা কোনো অনুভূতি? গাড়িটা নীরবে এগোচ্ছে। বাইরে আলো ভেতরে ঢুকে নীলার চোখে পড়ে যাচ্ছে, কিন্তু সে তাকিয়ে আছে জানালার বাইরে। বুকের ভেতরটা অদ্ভুত অস্থির। ঠিক তখনই আরিয়ানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে নীলার চোয়াল শক্ত হয়ে গেল। রিমা। আরিয়ান ফোন রিসিভ করলো। গলায় ইচ্ছে করে একটু বাড়তে ন্যাকামি করে বলল, ইস জান, আজ তোমাকে সামনে পেয়েও কিস করতে পারলাম না, কেমন যেন লাগছে আমার। নীলার ভেতরে আগুন জ্বলে উঠল। এই কথাগুলো যেন ইচ্ছে করে বলা, কিন্তু সে সেটাও বুঝতে পারছে না, নাকি বুঝেও মানতে পারছে না। আরিয়ান গাড়ির স্টিয়ারিং সামনে রেখে বলল, শোনা, তোমার ঠোঁটের মিষ্টি ছোঁয়া পেতে আমার ঠোঁট চুলকাচ্ছে। এই কথাটা নীলার সহ্যের সীমা ছুঁয়ে ফেল। রাগ, অপমান আর অস্বীকার করা টান সব একসাথে মাথার উপর উঠে গেল। হঠাৎ নীলা আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে ঝুঁকে এসে আরিয়ানের মুখের খুব কাছে চলে এলো। চুপ করো। কথাটা বলেই তারপর নীলা নিজেই আরিয়ানের ঠোঁটে কিস করতে লাগলো। গাড়ির ভেতর যেন সময় থমকে গেল। আরিয়ান অবাক, কিন্তু পরের সেকেন্ডে ফোনটা কেটে দিল। আরিয়ানের চোখে বিস্ময়, ঠোঁট দমিয়ে রাখা হাসি। মনে মনে সে হেসে উঠল, সে তো এটাই চাইছিল। আরিয়ান নরম গলায় বলল, এখনো বলবেন জেলাস না? নীলা হঠাৎ বুঝে গেল সে কি করে ফেলেছে। সে তাড়াতাড়ি করে সরে গিয়ে মুখ ফিরিয়ে নিল। একদম বাজে মানুষ তুমি, ইচ্ছে করেই আমাকে রাগাও। হয়তো, কিন্তু আপনার এই রাগটাই তো আমাকে সবচেয়ে বেশি টানে। গাড়িটা হঠাৎ একপাশে থেমে গেল। চারপাশে নরম সন্ধ্যার আলো। রাস্তা প্রায় ফাঁকা। নীলার বুকের ভেতর তখনও ধুকপুক করছে রাগার অস্বস্তির মিশ্রণে। আরিয়ান শান্তভাবে বলে, একটু থামি। কি করছো? কথা বলবেন না, শুধু অনুভব করুন। নীলা কিছু বলল না। এই প্রথম তার ভেতরের রাগটা আর আগের মতো ধারালো রইল না। আরিয়ান ধীরে কাছে এলো, খুব আলতো করে নীলার ঠোঁটে চুমু খেলো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই,
শুধু নীরব সম্মতি আর জমে থাকা অনুভূতির প্রকাশ। নীলা আর পিছিয়ে গেল না, সে নিজেই আরিয়ানের গলা ধরে একটু কাছে টেনে নিল। সব সময় এতটা দুষ্টুমি করো কেন? কারণ আপনি রাগ করলে আরো আপন লাগে। নীলা কিছু বলল না, শুধু চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, কিন্তু আরিয়ান থামলো না। সে আবার নীলাকে কাছে টেনে নিল, তারপর নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা চোখ বন্ধ করে নিল। আরিয়ান নীলার জামার ভিতরে হাত দিয়ে কোমর চেপে ধরলো। নীলা মৃদু কেঁপে উঠলো। আরিয়ান পাগলের মতো কিস করতে লাগলো। কিস করতে করতে নীলাকে শুয়ে দিল, তারপর তার উপরে উঠে নিজের মতো করে সবটা করতে লাগলো। নীলা হতভম্ব হয়ে গেল। এই ছেলেকে এখন না আটকালে বড় কিছু করে ফেলবে। আরিয়ান ওঠো, কি করছো তুমি? নিজের মধ্যে নেই। প্লিজ শোনা একবার। আরিয়ান তুমি ভুল করছো। আরিয়ান নীলার ঠোঁটে আবার কিস করলো, গলায় নাক ডুবিয়ে শব্দ করে চুমু খেয়ে বলল, কোনো ভুল করছি না সোনা, প্লিজ একটু আদর করতে চাই। আরিয়ান বোঝার চেষ্টা করো একটু। না সোনা, তোমাকে চাই এখনই, প্লিজ আটকাবে না। আরিয়ান আবারও নীলার ঠোঁটে কিস করতে লাগলো। নীলা আটকাতে পারলো না। আরিয়ান গাড়ির ভিতরেই ডুবে গেল নীলার মাঝে। নীলা বেচারি আটকাতে পারলো না উত্তেজিত আরিয়ানকে। এখন সে উন্মাদ কারোর ক্ষমতা নাই তাকে আটকানোর। আরিয়ান আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো নীলাকে। গাড়ির ভেতর কিছুক্ষণ নীরবতা, ইঞ্জিন বন্ধ, বাইরের মিলান আলো। নীলা জানালার দিকে তাকিয়ে আছে, চোখ ভেজা, বুক ভারী। হঠাৎই সে ভেঙে পড়লো। এটা তুমি কি করলে আরিয়ান? তোমার তো গার্লফ্রেন্ড আছে, তুমি কিভাবে কিভাবে আমার এত কাছে এলে? আরিয়ান চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর মাথা নিচু করে ধীরে বলল, আমি বুঝতে পারি নাই এতটা কাছাকাছি চলে আসবো, নিজেকে সামলাতে পারি নাই নীলা। এবার আমি কি করব? আরিয়ান তুমি তো সব শেষ করে দিলে। আরিয়ান আমি মুখ দেখাবো কিভাবে? তার কান্নায় গাড়ির ভেতরটা ভারী হয়ে উঠল। আরিয়ান এক পা এগিয়ে সে নরম গলায় বলল, এভাবে বলবেন না, কোনো পাপ তো করি নাই, এত চিন্তা করছেন কেন? পাপ না হলে কি, মানুষ কি বলবে ভাবো? তোমার তো একটা জীবন আছে আর আমার। আমি দায় এড়াচ্ছি না, ভুল হলে আমার, কিন্তু আপনি একা নন, এই কথাটা বিশ্বাস করুন। নীলার কথা বলল না, চুপচাপ চোখ মুছলো। গাড়ির ভিতর নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা, যেখানে সিদ্ধান্তের ভার দুজনের বুকে সমানভাবে চেপে বসেছে। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। গাড়ির হেডলাইট নিভে যেতেই বাড়ির উঠোনে ঢুকলো ওরা। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলো, ভেতরে ভেতরে দুজনের মনই অস্থির। আনিকা দরজার কাছে দাঁড়িয়েছিল, ওদের দেখে প্রশ্ন ছুড়ে দিল, কিরে, এত দেরি হলো কেন? আপু একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেল। আনিকা আর কিছু বলল না, কিন্তু এবার নীলার দিকে তাকাতেই ভুরু কুঁচকে গেল। নীলা, তোমাকে এমন লাগছে কেন? মুখটা ফ্যাকাশে হয়ে আছে। তেমন কিছু না ভাবি, বাইরে অনেকক্ষণ ছিলাম তো, ভালো লাগছে না একটু। তার কণ্ঠে কোনো নাটক নেই, আছে শুধু ক্লান্তি আর চাপা ভাঙ্গন। আনিকা মমতার গলাই বলল, তাই নাকি? যাও, গোসল করে ফ্রেশ হয়ে নাও, ক্লান্ত লাগছে দেখছি। নীলা হালকা মাথা নেড়ে ধীরে ধীরে ভেতরের দিকে হাঁটা দিল। পিঠটা সোজা রাখার চেষ্টা করছে, কিন্তু বুকের ভেতরটা ভেঙে পড়ছে। আরিয়ান দাঁড়িয়ে রইল, নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে, তার চোখে অবরোধ আর দুশ্চিন্তার ছায়া। এই বাড়ির ভেতর সবাই স্বাভাবিক, সবাই হাসি খুশি, কিন্তু দুটো মানুষের মনে ঝড় বয়ে চলেছে নীরবে। গোসল শেষে নীলা ধীরে ধীরে রুমে ঢুকলো। ভেজা চুল, মুখে ক্লান্তি। তোয়ালে সরিয়ে আয়নার দিকে তাকাতেই হঠাৎ থমকে গেল। আরিয়ান চেয়ারে বসে আছে। নীলা চমকে উঠল। আরিয়ান তুমি এখানে কেন? কেউ দেখলে কি হবে? যা হওয়ার হয়ে গেছে, আর কি হবে? না, এভাবে ঠিক না, এক্ষুনি যাও। একটু দাঁড়ান। নীলা কিছু বোঝার আগেই আরিয়ান খুব আলতো করে তাকে জড়িয়ে ধরল। কোনো জোর নেই, শুধু থামিয়ে দেওয়ার এক মুহূর্ত। সে নীলাকে আয়নার সামনে দাঁড় করি পিছন থেকে জড়িয়ে ধরল। আরিয়ান আয়নার ভেতর তাকিয়ে বলল, দেখুন তো আমাদের কত সুন্দর মানায়। নীলা আয়নার ভেতর নিজের চোখ দেখল। সেই চোখে ভয়, দ্বিধা আর অস্বীকার করা কিছু অনুভূতি। একদম বাজে লাগে। না, একদম বাজে লাগে না, খুব সুন্দর কাপড় লাগে। নীলা ধীরে আরিয়ানের হাত ছড়িয়ে সামনে এক পা এগিয়ে গেল। কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে ঝড়। তুমি বুঝছো না, এটা ঠিক না। রুমের ভেতর বাতাস ভারী হয়ে উঠল। নীলার বুক ধুকপুক করছে, অথচ সে নিজেই জানে না ভয় নাকি অনুভূতির চাপ। আরিয়ান ধীরে এগিয়ে এসে নীলার হাতটা ধরে নিল। এবার আর টান নয়, শুধু কাছে টেনে নেওয়া। নীলা কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ান তাকে নিজের কাছে এনে আলতো করে গলায় মুখ নামিয়ে নিল। এক মুহূর্তের স্পর্শ যেন গায়ে কাটা ধরিয়ে দিল। আরিয়ান ফিস ফিস করে বলল, আমরা কি পারি না এক হতে? সবকিছু কি এত সহজ আরিয়ান? আরিয়ান উত্তর না দিয়ে খুব আলতো করে নীলার ঠোঁটে চুমু দিল। কোনো তাড়া নেই, শুধু বোঝানোর চেষ্টা। একটু চেষ্টা করুন না, তাহলেই সব হবে। সে আবার নীলার গলায় মুখ নামালো। এবারও কোনো জোর নেই, শুধু সেই পরিচিত দুর্বলতার জায়গায় ছোঁয়া। নীলা হঠাৎ নিজেকে সরিয়ে নিল, চোখে ভয়, অভিমান আর অস্বীকার একসাথে। তুমি আমাকে দুর্বল করতে চাইছো। দুর্বলকে
আর কি দুর্বল করব? আপনি তো আগে থেকেই দুর্বল। নীলা চুপ করে রইল, কারণ সে জানে এই কথাটা মিথ্যা নয়। দুজনের মাঝখানে আবাসে নীরবতা। ঘরের আলোটা মৃদু আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নীলার চোখে অস্থিরতা, আরিয়ানের চোখে একরকম জেদি নিশ্চয়তা। আরিয়ান ধীর কণ্ঠে বলল, সব সময় তো আপনি আমার ছোঁয়ায় দুর্বল হয়ে পড়েন। এসব বলো না আরিয়ান, প্লিজ। আরিয়ান থামলো না। সে আবার নীলাকে কাছে টেনে নিল, দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরাই কোনো তাড়া নেই, আছে দাবি। আরিয়ান নিচু স্বরে বলল, বারবার বলবো মিসেস। কি সব বলছো? কেউ শুনবে। আরিয়ান হেসে ফেলল, সে আত্মবিশ্বাসী হাসি। নীলার কানে মুখ নিয়ে বলল, শুনলে শুনুক, আমার কিছু যায় আসে না। এই কথাটাই যেন নীলার বুকের ভেতর জমে থাকা সব প্রতিরোধ ভেঙে দিল। আরিয়ান আর এক সেকেন্ড দেরি করলো না। সে আলতো করে নীলার মুখটা নিজের দিকে তুলে নিল আর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এই চুমুতে কোনো তাড়াহুড়ো নেই, আছে অনেক দিনের জমে থাকা অনুভূতি, অস্বীকারের ক্লান্তি আর না বলা ভালোবাসার স্পষ্ট স্বীকারোক্তি। নীলা প্রথমে স্থির হয়ে গেল, তারপর অজান্তেই আরিয়ানের শার্টের কলারটা শক্ত করে ধরে ফেলল। ঘরে বাতাসটা ভারী হয়ে আছে, নীলা নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আরিয়ান কিস থেকে সরে এসে আবার নীলার গলার কাছে মুখ নামালো। সেখানে আলতো এক চুমু যেন সাহস সঞ্চয় করছে। আরিয়ান কাঁপা কণ্ঠে বলল, আমি আর পারছি না, আপনাকে সবসময়ই আমার চাই নীলা, আমি সত্যি আর পারছি না। উল্টাপাল্টা কথা বলবে না, তোমার তো গার্লফ্রেন্ড আছে। আরিয়ান একটু হাসলো, সে চেনা আত্মবিশ্বাসী হাসি। নীলার কানে কাছে মুখ এনে বলল, গার্লফ্রেন্ড বাইরে থাকে, আমার বউ লাগবে যে সবসময় কাছে থাকবে, আদর করতে দিবে। আমি আদর করতে দিব কে বলেছে? বলতে হবে কেন? আমি জানি তো। এই জানি তো কথাটার ভেতর ছিল নীলার সব দুর্বলতার তালিকা। আরিয়ান আবার একটু কাছে এলো। কাছে আসলে আপনি নিজেই বদলে যান, নিজেকে আর চিনতে পারেন না। নীলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আরিয়ান আর সুযোগ দিল না। সে আলতো করে নীলার মুখটা নিজের দিকে টেনে নিল, আবার ঠোঁটে এক চুমু দিল। এই চুমুতে জেদ আছে, কিন্তু জোর নেই। নীলা চোখ বন্ধ করে ফেল, মনে হচ্ছিল প্রতিটা প্রতিরোধ গলে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে সরে এসে কাপা গলায় বলল, এইভাবে কথা বলবে না আরিয়ান, আমি নিজেকে সামলাতে পারি না। আমি সেটাই চাই না নীলা, আমি চাই আপনি নিজের মতোই থাকুন আমার কাছে। ঘরের আলোটা মিলান আয়নার সামনে দাঁড়িয়ে থাকা দুটা মানুষ, একজন দিশেহারা, অন্যজন সিদ্ধান্তে অটল। নীলার বুকের ভেতর ধুকপুক করছে, আরিয়ানের চোখে জ্বলে উঠছে একরাশ জেদ। আরিয়ান হঠাৎ বলল, আমি বাড়িতে বিয়ের কথা বলবো। খবরদার, একদম না আরিয়ান, সবাই রাগ করবে, ঝামেলা হবে। রাগ করুক, তবুও বলবো। তুমি বোঝো না এই বাড়িতে এসব সহজ না। আপনি না মানলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কি বলছো এসব? তবু আপনাকে হারাবো না। আমার আপনাকে লাগবে নীলা, খুব করে লাগবে। এই কথাগুলো ছিল আবেগের চূড়ান্ত স্বীকারোক্তি। নীলার সমস্ত দেওয়াল কেঁপে উঠল। নীলা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই আরিয়ান তার কোমরে হাত রাখলো, হালকা টান দিয়ে নিজের কাছে টেনে নিল। আরিয়ান ছাড়ো। আরিয়ান কোনো কথা বলল না, শুধু চোখের ভাষাই বলল, আমি পিছাবো না। তারপর আবার নীলার ঠোঁটে চুমু। এই চুমুতে কোনো দুষ্টামি নেই, আছে অধিকার আর ভয়, হারানোর ভয়। নীলা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছিল এই মুহূর্তে সে আর রাগ করতে পারছে না, ভয় পাচ্ছে নিজের অনুভূতিকে। সকালের আলোটা আজ নীলার চোখে ঠিক স্বাভাবিক লাগছিল না। রাতের অস্বস্তি, অপরাধবোধ আর ভয় সব মিলিয়ে বুকের ভেতরটা ভারী হয়ে আছে। ডাইনিং টেবিলে সবাই বসেছে, খাবারের গন্ধ ছড়িয়ে পড়ল। নীলার মন পড়ে আছে অনেক দূরে। নীলা ধীরে গলা খাকারি দিয়ে বলল, ভাবি, আমি আজ চলে যাব। আজি, কেন? কি হয়েছে? কিছু না ভাবি, হঠাৎ মায়ের কথা খুব মনে পড়ছে, মনটা ভালো নেই। নীলা কথাগুলো বললেও সত্যিটা আরেকটু গভীরে। আরিয়ান চুপচাপ বসেছিল, কিন্তু এই কথা শোনা মাত্রই সে সব বুঝে গেল। এটা মায়ের টান না, এটা পালানো। আরিয়ানের চোখ অন্ধকার হয়ে উঠল, চামচটা শক্ত করে ধরল সে। এই সময় আরিয়ানের মা মমতা ভরা গলায় বলেন, আর কয়দিন থাকো মা? মাত্র তো 2-3 দিন হলো এলে, এত তাড়াহুড়ো কেন? না আন্টি, আবার আসবো, এবার যাই। এই আবার আসবো কথাটা আরিয়ানের কারণে আগুন ঠেলে দিল। হঠাৎ টেবিলের নিচে আরিয়ান পা বাড়ল, ধীরে কিন্তু স্পষ্টভাবে। নীলার পায়ের উপর পা স্লাইড করলো তার পা। নীলা চমকে উঠল, চোখ বড় হয়ে গেল। সে বুঝে গেল এটা রাগ, এটা আদেশ, এটা অনুরোধ নয়। নীলা পা সরিয়ে নিল, কিন্তু মুখে কিছু বলল না, বরং আরো দৃঢ় হয়ে বলল, অনেকদিন হয়ে গেছে আন্টি, মা একা থাকে, যাওয়ার দরকার। যদি মন না থাকে তাহলে জোর করে রেখে লাভ নেই। ঠিক আছে মা, খেয়াল রেখো নিজের। সবাই রাজি হয়ে গেল, শুধু একজন মানুষ আরিয়ান। সে রাজি হলো না। সে দাঁতে দাঁত চেপে রইল, চোখে জমে উঠল ভয়ঙ্কর রাগ। এই রাগ চেঁচামেচি না, এই রাগ চুপচাপ কিন্তু গভীর। আরিয়ান মনে মনে বলল, পালিয়ে বাঁচতে পারবে না নীলা, আমি তোমাকে ছেড়ে
দেব না। খাবার শেষে নীলা চুপচাপ নিজের রুমে ঢুকে পড়ল। মনের ভেতর অস্থির, হাত দুটো কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল গোছাতে গোছাতে সে বারবার দরজার দিকে তাকাচ্ছে। ঠিক তখনই দরজায় নখ। দ্বিতীয় নখ দেওয়ার আগে দরজাটা খুলে গেল। আরিয়ান। নীলা ঘুরে তাকাতে সে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। লকটা পড়েনি, তবুও নীরবতার শব্দটা ভারী। তুমি এখানে কেন আরিয়ান? আমি রেডি হচ্ছি, যাও। আরিয়ান ধীরে এগিয়ে এলো। তার চোখে আজ দুস্তামি নেই, আছে ভয় হারিয়ে ফেলার। পালাতে পারবে ভাবছো? আমি বুঝি তুমি কেন যাচ্ছ নীলা। এসব কথা বলো না, কেউ দেখলে ভুল বুঝবে। আরিয়ান থেমে গেল। একদম কাছে এসে আরো ছোঁয়াও দিল না, শুধু নরম গলায় বলল, ভুল বুঝবে কেন? যদি আমরা নিজেরাই পরিষ্কার না থাকি? তাহলে কেন এমন করে কথা বলো যাতে আমি আরো অস্থির হয়ে যাই? কারণ তুমি চলে যেতে চাইছো, আর আমি সেটা মানতে পারছি না। সবকিছু এত সহজ না আরিয়ান। আমি জোর করতে চাই না, কিন্তু সত্যিটা বলি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। যদি কখনো আমার কাছে আসো, আমি চাই সেটা তোমার ইচ্ছাই হোক, ভয় নয়। রুমে নীরবতা নামলো। এই নীরবতায় কোনো চুমু নেই, কিন্তু তার চেয়েও গভীর কিছু আছে, অস্বীকার করা যায় না এমন অনুভূতি। নীলা আস্তে করে বলল, এই কথাগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয় আরিয়ান। আমি অপেক্ষা করব নীলা, কিন্তু পালিয়ে বাঁচবে না, কারণ অনুভূতি পালায় না। সকালটা অদ্ভুত রকম ভারী। বাড়ির ভেতরে সবাই নিজের কাজে ব্যস্ত, কিন্তু অদৃশ্য এক অস্বস্তি বাতাসে ভাসছে। নীলা ব্যাগটা হাতে নিয়ে বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। চোখে কোনো তাড়া নেই, তবুও থাকার ইচ্ছেটা নেই, এটা স্পষ্ট। অনিকা বিষয়টাও বুঝে ফেলেছে অনেক আগে। সে আরিয়ানের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আরিয়ান, নীলাকে বাড়ি গিয়ে দিয়াই। একা একা গেলে আমার ভালো লাগবে না। আরিয়ান চেয়ারটায় হেলান দিয়ে বসেছিল। চোখে জমে থাকা রাগটা আর ঢাকতে পারল না। যার যাওয়ার ইচ্ছে সে একাই যাক। কথাটা শোনার সাথে সাথে ঘরটাই বাতাস যেন জমে গেল। আনিকা বিস্মিত হয়ে তাকালো। এসব কি কথা বলছিস? না ভাবি, আমি ঠিক আছি, আমি একাই পারবো। তুই রাগ করে যাচ্ছিস নাকি? না ভাবি, এমনি বাড়ির কথা মনে পড়ছে। আরিয়ানের চোখ এক মুহূর্তের জন্য নীলার চোখে আটকে গেল। অনেক কথা ছিল, কিন্তু একটাও বের হলো না। নীলা সবার দিকে তাকিয়ে বলল, আন্টি আমি তাহলে আসি, আবার আসবো। ভালো করে যাও মা, সময় হলে আবার এসো। নীলা মাথা নেড়ে সম্মতি জানালো, তারপর আবার পিছনে না তাকিয়ে দরজার দিকে হাঁটা দিল। নীলার চলে যাওয়ার মুহূর্তে ঘরটা অদ্ভুত নীরব হয়ে গেল। কেউ কিছু বলছে না, কেউ কেউ চোখ নামিয়ে আছে, কিন্তু বাতাসের মধ্যে ধরা যাচ্ছে চাপা উত্তেজনা। আরিয়ান দাঁড়িয়ে রইল, মাথার মধ্যে রাগটা মাউন্টেনের মতো জমে গেছে। নীরবতায় সে নিজেকে সামলাতে পারছিল না। এটা কি হলো? আমি তাকে হারাতে পারি না। সে এক মুহূর্তের জন্য নিজেকে ধরে রাখতে চাইল, কিন্তু নীলা ঠোঁটের স্পর্শ, চোখের অঙ্গিভঙ্গি সবই মনে ভেসে উঠল। রাগ তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল। আরিয়ান হঠাৎ সিদ্ধান্ত নিল, আর কিছু না ভেবেই সে দরজা খুলে পা বাড়ালো বাইরে। হাওয়া তাকে সাথে নিয়ে ছুটছে। সব অসহ্য। দরজার পাশে থাকা সবাই চমকে তাকালো। আনিকাও কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। আরিয়ানের রাগ শুধু শব্দ নয়, এটা তার ভেতরের একরাশ আবেগের আউটপুট। আরিয়ান ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে। রাস্তায় পা রাখার সাথে সাথে তার কণ্ঠের মধ্যে জমে থাকা ক্ষোভ বাতাসে মিলিত হয়। রাতটা ছিল শান্ত, কিন্তু নীলার বুকের ভেতর থমকানো উত্তেজনা থামছিল না। হঠাৎ ফোনের স্ক্রিনে জ্বলে উঠল আরিয়ান। নীলা চোখ বন্ধ করে ফোনটা ধরে দেখল। ফোনে আরিয়ানের নাম ঝলমল করছে। জবাব দিতে কি একটা দমবন্ধ কণ্ঠের শব্দ বের হলো, নীলা, নিচে নামুন। মানে আমি আপনার বাসার সামনে নিচে আছি, আসুন। পাগল হয়ে গেছো তুমি? চলে যাও আরিয়ান। ফোনে আরেক দিকে আরিয়ান কিছুটা হাসছে, কিন্তু চোখে এখনো আগুনের মতো রাগ। না আসলে রুমে চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি আসুন। কি করব? আমি কি এখন নামবো? বেশ কিছুক্ষণ লড়াইয়ের পরে নীলা বাধ্য হয়ে নিচে নামার সিদ্ধান্ত নিল। হাত কাঁপছে, হৃদয়টা উত্তেজনায় কেঁপে উঠছে। নীলা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। প্রতিটা ধাপ যেন তার মনকে আরো গভীরে টেনে নিচ্ছে। রাস্তায় ল্যাম্পের আলোয় আরিয়ান দাঁড়িয়ে আছে। নীলা গাড়ির দিকে আসতেই আরিয়ানের চোখে আগুনের মতো এক উচ্ছ্বাস জ্বলে উঠল। গাড়িতে বসুন। না প্লিজ, কেউ দেখবে। আমি এসব জানি না, দ্রুত উঠুন নীলা। নীলা বাধ্য হয়ে গাড়ির সিটে উঠে বসলো। হৃদয়টা কাঁপছে, অস্থিরতা আর কৌতূহল মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। আরিয়ান পাশে এসে দাঁড়ালো, হাত দিয়ে গাড়ির দরজা লক করে দিল। নীলার চোখ বড় হয়ে গেল। কি করছো আরিয়ান? চুপ করে থাকুন আর অনুভব করুন। হঠাৎ আরিয়ান ধীরে ধীরে নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলার চোখ বিস্ময়ে খুলে গেল, কিন্তু রাগও ধীরে ধীরে গলে যেতে শুরু করলো। নীলা নিজের হাত দিয়ে আরিয়ানের গলা ধরে টানলো। আরিয়ানের নরম হয়ে এগিয়ে এলে বলে যায়নি, শুধু ধীরে ধীরে নীলার প্রতিটি প্রতিক্রিয়ায় প্রতি খেয়াল রাখছে। আপনি আমার কাছে এলে সেটা আমি সামলাতে পারি না। এতটা জোর করে
গাড়ির ভিতরে রাতে নীরবতা সবকিছুকে আরো গভীর করে তুলছে। হালকা বাতাস ফুরফুরে ঠান্ডা ছুঁয়ে যাচ্ছে, কিন্তু নীলার হৃদয় উত্তেজনায় জ্বলে উঠেছে। আরিয়ান নীরবভাবে নীলার দিকে এগিয়ে এলো, চোখে আগুন, মুখে অদ্ভুত এক মিষ্টি দুষ্টামি। চুপচাপ থাকুন, সব ঠিক আছে। তারপর আরিয়ান নীলার ঠোঁটে আলতো কিস করতে লাগলো। নীলার চোখ বন্ধ করে এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো। রাগ আর উত্তেজনা মিলেমিশে তৈরি করেছে এক অচেনা আবেশ। আরিয়ান ধীরে ধীরে কিসের তীব্রতা বাড়লো। নীলার ঠোঁটে স্পর্শে সে নিজেকে সামলাতে পারছিল না, কিন্তু কেবল ঠোঁটে থেমে থাকলো না। আস্তে আস্তে আরিয়ান নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা প্রথমে হকচকিয়ে গেল, কিন্তু তারপর আর রাগ প্রতিরোধ করতে পারলো না। হৃদয়ের গভীরে ধরা পড়া উত্তেজনা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো। গাড়ির ভিতরে রাতের আলো, হালকা বাতাস আর দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে তৈরি করলো এক অদ্ভুত কিন্তু মধুর এক আবেশ। আরিয়ান নরম গলায় বলল, নীলা, আপনি আমার কাছে খুব কাছে চলে এলেন, আমি সামলাতে পারছি না। আমার আপনাকে গভীরভাবে লাগবে। নীলা হালকা কাঁপতে কাঁপতে নিজের হাত দিয়ে আরিয়ানের গলা ধরে টানলো। এতটা কাছাকাছি এসো না। আমার চাই আপনাকে, কোনো কথা শুনতে চাই না আমি। আরিয়ান কিস করতে করতে নীলার পোশাক খুলে মুখে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা আর কিছু না বলে চুপ করে সহ্য করতে লাগলো সবটা। দিনটা নরম আলোয় ভরা, বাড়ির ভেতর হালকা ব্যস্ততা, কিন্তু আরিয়ানের মনে ঝড় বয়ে যাচ্ছে। আরিয়ান বসে হঠাৎ মুখ খুলল। মা, আমি নীলাকে বিয়ে করতে চাই। ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিয়ানের মা চমকে তাকালেন, চোখে বিস্ময় আর সামান্য ক্রোধের ছাপ। কি বলছিস? এসব কি কথা বলছিস তুই? তোর বাবা তো বিয়ে ঠিক করে রেখেছে। কিসব বলছো মা? তোমার কি মাথা ঠিক আছে? আমি এসব মানি না। তোর বাবার ব্যবসার বন্ধু তোকে কিছু বলে নাই? আমি জানি মা, কিন্তু আমি চাই না আমার জীবন অন্য কেউ ঠিক করুক। নীলা আমার বউ হবে, সেটা আমি ঠিক করব। ঘরে নীরবতা দীর্ঘ হলো। মায়ের চোখে একটা অদ্ভুত মিশ্রণ। বাড়ির সবাই ঘরে, বাতাসে অদ্ভুত চাপ। আরিয়ানের মা চোখে চিন্তার রেখা নিয়ে তাকালেন। আরিয়ান চোখে অগ্নি নিয়ে হালকা রাগ আর দৃঢ়তার মিশ্রণ। আমি জানি না, তোর বাবাকে বল। কি করবে মা? করো, আমি নীলাকেই চাই। ঘরে একটি দীর্ঘ নীরবতা নেমে আসে। মায়ের চোখে চিন্তার রেখা আর আরিয়ানের চোখে অদ্ভুত অটলতা। আনিকা হালকা চাহনি দিয়ে বলল, তোর দুলাভাই কি রাজি হবে? এভাবে হঠাৎ নীলার কথা বললে? তুমি বোঝাও তোমার স্বামীকে, আমি চাই আমার নীলাকে, শুধু নীলাকে। বাড়ির বাতাসে উত্তেজনা চেপে ধরল মার দুই চোখে দ্বন্দ্ব। আনিকা চুপচাপ হলো, ভেতরে চিন্তায় ভেসে যাচ্ছে। আরিয়ান একটু মুচকি হেসে বলল, আমি নীলাকে হারাতে পারবো না, যে কেউ বাধা দিক আমি সামলাবো। বাড়ির বসার ঘরে উত্তেজনার চাপ এখনো টলমল করছে। আনিকা একটু চুপচাপ হয়ে ফোন ধরল নিজের স্বামীকে নীলার ভাইকে ফোন দেওয়ার জন্য। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো। তুমি তো জানো না, আরিয়ান সে নীলাকে বিয়ে করতে চাচ্ছে। ফোনের অন্য পাশে নীলার ভাই নীরব কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা দেখো, আমি বুঝতে পারছি, মা বাবার সাথে কথা বলে দেখতে হবে। যদি সব ঠিকঠাক হয় তখন আমরা ঠিক করব কি করা উচিত। আনিকা হালকা নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবলো এভাবে সবকিছু শান্তভাবে সমাধান হওয়া উচিত। ঠিক আছে, তুমি দেখে নিও। আমি শুধু বললাম আরিয়ান সত্যিই নীলাকে চাইছে। তুমি চিন্তা করো না, দেখি কি করা যায়। সন্ধ্যার পর নীলাদের বাড়ির ড্রয়িং রুমে আলো জ্বলছে। চা ঠান্ডা হয়ে আসছে টেবিলে, কিন্তু আলোচনার উত্তাপ কমছে না। নীলার ভাই একটু গলা খাকারি দিয়ে কথাটা তুলল। মা, একটা কথা ছিল, আরিয়ান নাকি নীলাকে বিয়ে করতে চায়। সে কি কথা? আরিয়ান তো নীলার ছোট, এভাবে হঠাৎ করে বিয়ের কথা আসে কি করে? ছোট হলেও তো মানুষ, পছন্দ করেছে, এটাই তো আসল কথা। এখন কি করবে সেটাই ভাবার বিষয়। নীলার বাবা এতক্ষণ চুপ করেছিলেন, এবার চশমার উপর দিয়ে তাকিয়ে বলেন, পছন্দ থাকলেই তো হয় না। আরিয়ানের পড়াশোনা শেষ, কিন্তু সে নিজে কি করে, দায়িত্ব নেবে কিভাবে? ওটা বড় ব্যাপার না আব্বা, ওদের তো ব্যবসা আছে, পরিবারের ব্যবসা সামলাবে। দায়িত্ব শিখে নিতে সময় লাগে, কিন্তু সুযোগ না দিলে শিখবে কি করে? নীলার মতামতটা কি? ও তো কোনোদিনও ওইসব বলেনি। সেটাই তো ভাবার বিষয় মা, সবাই বসে শান্তভাবে কথা বলতে হবে। ঘরের নীরবতা নেমে এলো। এই নীরবতার ভেতরেই জন্ম নিচ্ছে বড় সিদ্ধান্তের বীজ। নীলার বাবার কণ্ঠটা সেদিনের অদ্ভুতভাবে শান্ত ছিল, যেন ঝড়ের আগে স্তব্ধতা। ড্রয়িং রুমের জানালা দিয়ে বিকেলের আলো ঢুকছিল। নীলা সোফায় বসেছিল, হাতে ফোন, কিন্তু মনটা কোথাও নেই। বাবা ধীরে ধীরে তার সামনে এসে বসলেন। নীলা, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা বাবা? তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। শব্দটা কানে যেতে নীলার বুকের ভেতর কেমন করে উঠল। সে সোজা হয়ে বসলো। কি বিয়ে? আমি বিয়ে করতে চাই না বাবা। জানি, কিন্তু এই প্রস্তাবটা আলাদা।
ছেলে নাকি স্পষ্ট বলেছে সে তোমাকেই বিয়ে করবে। বললেই হলো নাকি? বিয়ে কি কারো জেদের জিনিস? আমি কাউকে বিয়ে টিয়ে করতে পারবো না, এখন না, কখনোই না। এত রেগে যাচ্ছিস কেন মা? শোনো তো আগে। শোনার কিছু নেই বাবা, আমার জীবন সবকিছুর উপর হঠাৎ বিয়ের চাপ আমি নিতে পারবো না। ছেলেটা আরিয়ান। নীলার বুক ধক করে উঠল, মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলালো। আরিয়ান। নীলার বাবা যখন শান্ত কণ্ঠে নামটা উচ্চারণ করলেন, তখনই নীলার শরীরটা কেঁপে উঠল। একটা শব্দ, কিন্তু সেই শব্দে নীলার বুকের ভেতর জমে থাকা সব ভয় একসাথে নড়ে উঠল। হাতের আঙ্গুলগুলো ঠান্ডা হয়ে গেল, পা দুটো যেন মেঝেতে শক্ত হয়ে আটকে গেল। কি বলছো বাবা? আরিয়ান ও প্রস্তাব দিয়েছে? বাবা মেয়ের মুখের দিকে গভীরভাবে তাকালেন। সেই তাকানোই ছিল নিশ্চিত হওয়া আর চিন্তার ছাপ। হ্যাঁ, ও বাড়িতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তোকে বিয়ে করবে। নীলার চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে এলো। মাথার ভেতর হাজারটা প্রশ্ন, হাজারটা ভয় একসাথে ভিড় করলো। আরিয়ানের জেদ, তার আগুন ভরা চোখ, সেই একরোখা স্বভাব যেন সব চোখের সামনে ভেসে উঠল। নীলা ধীরে ধীরে সোফায় বসে পড়ল। ও কেন এমন করছে? জানিস না মা, কিন্তু ওর পরিবারেরও বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে, তাই আজ তোকে ডেকে কথা বলছি। এবার তুই বল, তুই কি চাস? এই প্রশ্নটাই নীলার বুকটা করে দিল। সে কি চাই, নিজেও কি জানে? ভালোবাসা, স্বাধীনতা, নাকি শুধু এই অদ্ভুত চাপ থেকে মুক্তি? নীলার চোখ নামিয়ে নিল, ঠোঁট কেঁপে উঠল। আমি কিছুই বুঝতে পারছি না বাবা। ভয় পাস না, তোর কথাই আমাদের সিদ্ধান্ত হবে। নীলা ধীরে ধীরে মাথা তুলল। বাবার চোখে কোনো জোর নেই, আছে শুধু অপেক্ষা। কিন্তু নীলার মনে ভেতরে ভেতরে এক ধরনের পরাজয় কাজ করছিল। সে খুব আস্তে বলল, তোমাদের যা ইচ্ছা তাই করো। এই কি বলছিস নীলা? এটা কোনো উত্তর হলো? আমি ক্লান্ত বাবা, সবার সিদ্ধান্ত, সবার চাওয়া, এর মাঝখানে আমার নিজের কিছুই নেই। তোমরা যা ভালো মনে করো সেটাই করো। এমন কথা বলিস না মা, তুই চাইলে আমার নাও করতে পারি। আরিয়ান, তুমি জিতেছো, কিন্তু আমি জানি না এই জয়ের দাম আমাকে কতটা দিতে হবে। রাতটা নীলার কাছে অসহ্য লাগছিল। ঘরের লাইট নিভানো, চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার বুকের ভেতর ঝড় বইছে। বারবার ফোনটা হাতে নিচ্ছে, আবার রাখছে। শেষমেশ আর পালো না, রাগে কাঁপতে কাঁপতে সে কল বাটনে চাপ দিল। 1 রিং, 2 রিং। হ্যালো, এত রাতে মিস করছো নাকি? আরিয়ান, তুমি এটা কেন করলে? কেন বাড়িতে বিয়ের কথা বললে? তো কি ভেবেছিলেন আপনি সারা জীবন আমার কাছ থেকে পালিয়ে থাকবেন? আমি তোমাকে বিয়ে করতে চাই না আরিয়ান, পরিষ্কার করে বলছি। কয়েক সেকেন্ড চুপ, তারপর আরিয়ানের গলার এক ধরনের নির্লজ্জ আত্মবিশ্বাস। না করলেও সমস্যা নাই, বিয়ে তো আগেই হয়ে গেছে। এসব বলবে না আরিয়ান। বাসরও 2বার হয়েছে, চাইলে গিয়ে তুলে নিয়ে আসবো আপনাকে। লজ্জা করে না এসব কথা বলতে? একটা মানুষ এতটা নিচে নামতে পারে? আরে জান, এত সিরিয়াস কেন? কথার কথা বলছি। বিয়ে করার পরেও প্রেম করো তুমি? ভাবলে কিভাবে আমি সব ভুলে গেছি? তুমি মনে করো আমি এতটাই বোকা? সেসব ছিল টাইম পাস, এখন আমি তোমাকেই চাই। আমি কখনোই মানবো না তোমাকে আরিয়ান, কখনোই না। এত জেদ দেখাচ্ছেন কেন? শেষ পর্যন্ত আমার কাছে আসতে হবে। আজ থেকে যদি আর একটা কথাও বলো, শপথ করে বলছি খুন করব। কথাটা বলে সে কল কেটে দিল। ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলল নীলা। বুকের ভেতর দম বন্ধ করা কান্না, চোখে আগুন আর অপমানের জ্বালা। জানালার বাইরে চাঁদটা নিঃশব্দ তাকিয়ে আছে, ঠিক যেমন নীলার জীবনে নেমে আসা এই অন্ধকারে নীরব সাক্ষী। আর অন্যদিকে ফোনটা কানে ধরে আরিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি টানলো। যতই রাগ করো নীলা, শেষ জয়টা আমারই হবে। বাড়ির ড্রয়িং রুমটা আজ অদ্ভুতভাবে গম্ভীর। সোফার এক পাশে আরিয়ানের বাবা মা, অন্য পাশে নীলার বাবা মা। মাঝখানে টেবিলের উপর রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু কারোর মনেই চায়ের দিকে নজর নেই। আরিয়ানের বাবা গম্ভীর কণ্ঠে বলেন, তাহলে আগামী শুক্রবারে বিয়ের দিন ঠিক করি। নীলা, তুই কি বলিস মা? নীলা চুপ করে বসে আছে, হাতের আঙুল দুটো শক্ত করে জড়িয়ে রেখেছে। মুখে কোনো ভাব নেই, কিন্তু বুকের ভেতরে জমে থাকা রাগ যেন আগুন হয়ে জ্বলছে। তোমরা যেটা ঠিক মনে করো। এই কথাটা বলার সময় তার গলা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আরিয়ানের মা হালকা হাসলেন। দেখলেন তো, মেয়েরও কোনো আপত্তি নেই, আল্লাহ চাইলে সব ভালোই হবে। আরিয়ান এতক্ষণ চুপচাপ ছিল। নীলার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল, ঠোঁটের কোণে চাপা হাসি, যেন সে জানে এই নীরবতার আড়ালে কতটা ঝড় লুকিয়ে আছে। আমি সব দায়িত্ব নেব আঙ্কেল, নীলাকে কোনো কষ্ট পেতে দেব না। কষ্ট? তুমি কি জানো কষ্ট কাকে বলে আরিয়ান? বড়রা যখন বিয়ের আয়োজন, আত্মীয় স্বজন, তারিখ ও বাজারে কথা নিয়ে ব্যস্ত, নীলা তখন নিজের ভেতর নিজেই কথা বলছে। 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ। কেউ জানে না আমি কি অনুভব করছি। এই বিয়ে আমার সম্মতিতে নয়, আমার নীরবতার সুযোগ নিয়েই ঠিক করা হলো। তাহলে ঠিক থাকলো, সামনের সপ্তাহে আমাদের ঘরে নতুন বউ আসছে। এই কথার
বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল নীলার। সে আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। আমি একটু রুমে যাই। কেউ কিছু বলার আগে সে উঠে দাঁড়ালো। পেছনে কারো দৃষ্টি, কারো প্রশ্ন কিছুই সে শুনতে চাইল না। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল। রাগ করছি, খুব রাগ করছি, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। এই বিয়ে যদি যুদ্ধ হয় তাহলে আমি নীরব হয়েই লড়বো। নীলার রুমটা তখন নিস্তব্ধ। জানালার পর্দা হালকা নড়ছে, ভেতরে সন্ধ্যার আবছা আলো। নীলা বিছানার পাশে দাঁড়িয়ে ছিল। মাথার ভেতর তখনও বিয়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দরজার শব্দ। আরিয়ান ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিল। নীলা চমকে ঘুরে দাঁড়ালো, চোখে আগুন, মুখে জমে থাকা ক্ষোভ। তুমি এখানে কেন ঢুকেছো? বের হও। আরিয়ান কিছু বলার আগে নীলা ঝাঁপিয়ে পড়ে ওর কলার চেপে ধরলো। তুই কেন বিয়ের কথা বললি বল? কুত্তা, নিজে অন্য মানুষের সাথে টাইম পাস করিস আর আমাকে বিয়ে করবি? তাহলে আমাকে কেন দরকার তোর? হ্যাঁ, তার হাতের চাপে আরিয়ানের শার্ট কুঁচকে গেল। চোখে চোখ পড়তে আরিয়ানের মুখের হাসিটা মিলিয়ে গেল। জায়গা নিল এক ধরনের অস্থিরতা। আরিয়ান ধীরে নীলার হাতের উপর হাত রাখলো। জোর না করে চাপটা আলগা করাতে চেষ্টা করলো। শোনো নীলা, রাগ কমাও। শোনার কিছুই নেই। তুই আমাকে খেলনা ভাবছিস? আরিয়ান এক পা এগিয়ে এলো, নীলার খুব কাছাকাছি। কণ্ঠ নিচু হয়ে এলো। হ্যাঁ, ভুল করেছি, টাইম পাস করেছি, এটা মিথ্যে না, কিন্তু সেটা আমার জীবনের ফাঁকা সময় ছিল। আর আমি ওকে ফাঁকা সময়ের মানুষ? না, তুমি কখনোই ফাঁকা ছিলে না আমার জন্য। সে খুব আলতো করে নীলার গালের কাছে মুখ ঝুঁকালো। কোনো জোর নেই, শুধু কণ্ঠে অনুরোধ। একটা ভুলের জন্য তুমি কি আমাকে সারা জীবনের জন্য একা করে দেবে? আমাকে আর একটা সুযোগও দেবে না? নীলা চোখ বন্ধ করলো। বুকের ভেতর রাগ, অপমান, কষ্ট সব একসাথে গুলিয়ে যাচ্ছে। তুই জানিস না আরিয়ান, বিশ্বাস ভাঙলে কতটা ব্যথা লাগে। আরিয়ান চুপ করে রইল। এই প্রথম সে কথা না বলে নীলার মুখের দিকে তাকিয়ে রইল, যেন উত্তরটা জোর করে না, অপেক্ষা করে নিতে চাই। রুমের ভেতর তখনও থমথমে নীরবতা। নীলার চোখের কোণে জমে থাকা জলটা ঠিক তখনই গড়িয়ে পড়তে চাইছিল। আরিয়ান আর কোনো কথা বলল না। ধীরে, খুব ধীরে সে নীলার কাছে এগিয়ে এলো। নীলার ঠোঁট কাঁপছিল। সে রাগ করে মুখ ফিরিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পারল না। ঠিক সেই মুহূর্তেই আরিয়ান আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। একটা নীরব চুমু, না জোর না তাড়াহুড়ো না, শুধু জমে থাকা অনুভূতি প্রকাশ। নীলা রাখতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল, ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বুকের ভেতরে দুর্বল জায়গাটা আরিয়ান ঠিকই চিনে ফেলেছিল। আরিয়ান আবার আস্তে আস্তে নীলার কপাল, গাল ছুঁয়ে গলায় মুখ নামিয়ে আনলো। নীলার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। রাগটা কোথায় যেন গলে গেল। জায়গা নিল অজানা এক টান। নীলা খুব নিচু স্বরে বলল, এভাবে আমাকে দুর্বল করো না আরিয়ান। দুর্বল করব না, আমি শুধু আমার জায়গাটা ফিরিয়ে নিচ্ছি। নীলা চোখ বন্ধ করে রইল। তার হাত অজান্তেই আরিয়ানের শার্টের কলার চেপে ধরেছে। আরিয়ান ধীরে ধীরে সরে এসে নীলার চোখের দিকে তাকালো। এবার তার চোখে কোনো দুষ্টামি নেই, আছে শুধু দৃঢ়তা। রেডি হও যান। মানে? আরিয়ান নীলার কপালে হালকা একটা চুমু দিল। এবার সবার সামনে তোমাকে বউ করব, আগের মতো লুকিয়ে না, না ভয় না পালানো। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। বুকের ভেতরে ঝড় বইছে, রাগ, ভয়, ভালোবাসা, জেদ সব একসাথে। সহজ ভাবছো সবকিছু? সহজ না জানি, কিন্তু কঠিন হলেও এই পথেই আমি হাঁটতে চাই তোমার সাথে। নীলা আর কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। রুমের ভেতরে বাতাস ভারী হয়ে উঠল। এই নীরবতার ভেতরে জন্ম নিচ্ছিল এক নতুন অধ্যায়, যেখানে লুকিয়ে নয়, সম্মুখে দাঁড়িয়ে শুরু হবে তাদের নতুন পথ চলা। আজ সত্যি অন্যরকম একটা সকাল। পুরো দিনটা যেন নতুন করে শ্বাস নিচ্ছে। রঙিন কাপড়, ফুলের মালা, গাধা আর রজনীগন্ধার গন্ধে চারপাশ ভরে গেছে। উঠোন থেকে শুরু করে ছাদ, সব জায়গায় আলো আর হাসির ছোঁয়া। আজ আরিয়ান আর নীলার বিয়ে। ঘরের ভেতর আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবির উপর হালকা সোনালি কাজ। চোখে মুখে চাপা উত্তেজনা লুকাতে পারছে না সে। বারবার হাত ঠিক করছে, চুল ছুঁয়ে দেখছে। আনিকা মুচকি হেসে বলল, এত অস্থির কেন রে? আজ তো তোর সবচেয়ে সুখের দিন। আপু, বিশ্বাসই হচ্ছে না নীলা আমার বউ হতে যাচ্ছে। তার চোখে সেই দুষ্টামি ঝিলিক আছে, কিন্তু আজ তার সঙ্গে মিশে আছে অদ্ভুত এক শান্তি। অন্যদিকে নীলার ঘরে একেবারে ভিন্ন দৃশ্য। লাল বেনারসি পরে বসে আছে নীলা, চোখে কাজল, কপালে ছোট্ট টিপ। আজ তাকে অপূর্ব লাগছে, কিন্তু মুখে এখনো চাপা গাম্ভীর্য, রাগ পুরোপুরি যায়নি। তবে আগের মতো আগুনও নেই। নীলার মা পাশে বসে আলতো করে বললেন, এখনো রাগ করে আছিস? রাগ না মা, অভিমান। অভিমান থাকুক, কিন্তু আজকের দিনটা নষ্ট করিস না।
নীলা আয়নায় নিজের দিকে তাকালো। বুকের ভেতরে অদ্ভুত একটা টান। যতই রাগ করুক, আজকে দিনটা যে তার জীবনে একটা বড় মোড়। সে নিজেও জানে বিয়ের আসরে জমে উঠেছে। ডাকের শব্দ, আত্মীয় স্বজনদের কোলাহল, সব মিলিয়ে চারপাশ মুখর। আরিয়ান বসে আছে, চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। আরিয়ানের বন্ধু মুচকি হেসে বলেন, এত তাকাচ্ছিস কেন? এখনই তো আসবে। আজ প্রথম দিন তো, নার্ভাস লাগছে। ঠিক তখনই সবাই চুপ করে গেল। নীলাকে নিয়ে আসা হচ্ছে। লাল ঘোমটার আড়ালে নীলার মুখের আভা চাপা যাচ্ছে না। ধীরে ধীরে সে এসে বসতে আরিয়ান এক ঝলক তাকালো। তার বুকটা কেঁপে উঠল। আরিয়ান খুব আস্তে বলল, এত সুন্দর লাগছে কেন আজ? আজকের জন্যই তো সাজানো। আজকের জন্য না, সারা জীবনের জন্য। নীলা কিছু বলল না, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা একটা নরমতা ধরা পড়ল, যেটা শুধু আরিয়ানই খেয়াল করলো। দোয়া পড়া শেষ হলো, বিয়ে হয়ে গেল। আরিয়ান নিঃশ্বাস ছেড়ে দিল। আজ সে জিতে গেছে। চুপি চুপি নীলার দিকে ঝুঁকে বলল, এবার আর পালানোর সুযোগ নেই ম্যাডাম। দেখাই যাবে কে কাকে সামলায়। বাসরাত, ঘরটা নরম আলোয় ভরা, ফুলের গন্ধ, লাল সাদা সাজ, সব মিলিয়ে একটা চাপা আবেগ। বাইরে আত্মীয়দের হাসি, গল্প ধীরে ধীরে কমে এসেছে। ঘরের ভেতর বসে আছে বিছানার এক পাশে, চোখ নামানো। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে, অস্থির অথচ শান্ত। ঠিক তখনই দরজায় হালকা টোকা। আনিকা ভেতরে ঢুকলো, মুখে সে চেনা দুষ্টু হাসি, কিন্তু চোখে অভিজ্ঞ বড় বোনের গভীরতা। আনিকা নীলার পাশে বসে পড়ল। কিরে, এত চুপচাপ কেন দুইজন? বাসর রাতে এমন গম্ভীর মুখ। নীলা কিছু বলল না। আরিয়ানও কেবল হালকা হাসলো। আনিকা একটু গম্ভীর হয়ে তাকালো দুজনের দিকে। আচ্ছা, তোদের আগে থেকেই সম্পর্ক ছিল, তাই না? ঘরটা হঠাৎ করে আরো নীরব হয়ে গেল। নীলা মাথা নিচু করলো। আরিয়ান এক মুহূর্ত নীলার দিকে তাকিয়ে আবার আনিকার দিকে ফিরল। কেউ কিছু বলল না। আনিকা মৃদু হেসে বলল, বুঝেছিলাম, তোদের কথা শুনলেই মনে হতো একজন আরেকজনকে খুব ভালো করে জানিস। এমনটা এমনি এমনি হয় না। আপু, ওই আর কি, ভার্সিটিতে থাকতে রিলেশন ছিল। নীলা চোখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিয়ান ধীরে আবার বলল, মাঝে ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারপর সব এলোমেলো হয়ে যায়। তাই তো আমি ভাবতাম, কেন নীলা তো দুষ্টুমিতে এত রেগে যায়, আবার পুরোপুরি দূরে থাকতে পারে না। সবকিছু সহজ ছিল না ভাবি। সহজ না হলেও আজ তো তোমরা একসাথে, এটাই সবচেয়ে বড় কথা। শোন আরিয়ান, অতীত যাই হোক, এবার যেন নীলাকে কাঁদাতে না হয়। কথা দিচ্ছি আপু, এবার আর হারাবো না। আনিকা উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার পেছনে তাকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে, এবার তোদের সময়, বেশি দুষ্টুমি করিস না আবার। দরজা বন্ধ হয়ে গেল। ঘরে আবার নীরবতা। আরিয়ান ধীরে নীলার দিকে এগিয়ে এসে বলল, এখনো রাগ করে আছো? রাগ না, অভ্যাস। তাহলে সারা জীবনই আমাকে এই অভ্যাস সামলাতে হবে। সামলাতে পারবে তো? না পারলেও ছাড়বো না। নীলা কিছু বলল না, কিন্তু তার চোখে এবার আর আগের মতো কঠিন রাগ নেই। আছে একটুখানি নরম ভরসা আর নতুন করে শুরু করার নীরব সম্মতি। ঘরটায় নরম আলো ঝিমিয়ে আছে। বাইরে গভীর রাত, ভেতরে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। আরিয়ান ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে এলো। কোনো তাড়া নেই, কোনো জ্বর নেই। নীলার চোখের দিকে একবার তাকিয়ে খুব আস্তে করে কপালে চুমু খেলো। সেই স্পর্শে নীলা চোখ বন্ধ করলো। রাগ নেই, আছে শুধু একটা অচেনা নরম অনুভূতি। আরিয়ান তাকে আলতো করে জড়িয়ে ধরলো। ভয় পেও না, আমি এখানেই আছি। নীলা কিছু বলল না। বুকের ভেতর হালকা কেঁপে উঠল। আরিয়ান ধীরে তার মুখের দিকে ঝুঁকে পড়ল, ঠোঁটে নরম ছোঁয়া দিল। কোনো তাড়াহুড়ো নেই, একটা আশ্বাসের মতো চুমু। নীলা এবার আর সরে গেল না। সে অনুভব করলো নিজের অজান্তেই আরিয়ানের কাঁধ আঁকড়ে ধরেছে। আরিয়ান ফিসফিস করে বলল, অনেক যুদ্ধ করেছি আমরা, আজ একটু শান্ত হই। তারপর খুব যত্ন করে নীলাকে কোলে তুলে নিল। নীলার হাত অজান্তেই আরিয়ানের গলায় জড়িয়ে গেল। বিছানায় নামিয়ে দেওয়ার সময়ও আরিয়ান যেন ভেঙে পড়া কিছু সামলাচ্ছে। এতটাই সাবধানে নীলা শুয়ে পড়তেই আরিয়ান পাশে বসে তার কপালে গালে আবার নরম ছোঁয়া দিল। তারপর ধীরে ধীরে ঠোঁটে কিস করতে লাগলো। তারপর দুজনে হারিয়ে গেল ভালোবাসার ভুবনে।